এটা তো আশ্চর্যজনক ব্যাপার। এই যে প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে ক্রমাগত ভারত থেকে, প্রোপাগান্ডা কারা চালাচ্ছে? সেকুলাররা চালাচ্ছে। বাংলাদেশের সেকুলাররা কিন্তু তাদের অবস্থানগুলো দেখেন না। এই 32 জন ভেঙেছে, তাদের দরদের শেষ নাই। এই যে এতগুলো হাজার হাজার ছেলে মরল, কয়েক হাজার ছেলে, তাদের পক্ষে তো তারা একটা কোনো বক্তব্য তাদেরকে আমরা দেখিনি। তাহলে 32 নাম্বারটা ভাঙবার জন্য দায়ী কে? 1 নাম্বার শেখ হাসিনা, 2 নাম্বার বর্তমান সরকার, 3 নাম্বার বর্তমান সরকারের মধ্যে যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে আঁতাত রেখে একটা আইনি সমাধান দেবার চেষ্টা করছে বারবার। কারণ বিএনপি আগাগোড়া খালি ভোটের অধিকার, ভোটের অধিকার, ভোটের অধিকার বলছে, এবং এই কথা বলে বলে বিএনপি কিন্তু নিজেকে রাজনৈতিকভাবে দুর্বল যেমন করেছে, এবং পরবর্তীতে তার এখনকার যে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি, এটা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। খাওয়ার অধিকারের কথা নেই, তাদের অন্যান্য যে মানবিক অধিকারের কথা নেই, তাদের চাকরির অধিকারের কথা নেই, কেমন আমাদের যে আবার যে পরিবেশের অধিকারের কথা নেই, ঢাকা শহরের বায়ু দূষিত তার কোনো অধিকারের কোনো কথা নেই যে সুস্থ বায়ু পাওয়ার কথা আছে। আপনি বিষাক্ত খাদ্য খাচ্ছেন, আপনি যে খাবেন কেমন সেই খাদ্যের কোনো অধিকার নেই, কোনো অধিকারের কথা নেই, খালি ভোটাধিকার দাও, ভোটাধিকার দাও, ভোটাধিকার দাও। একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে তো কী হচ্ছে? খুব ভালো হচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া, নতুনভাবে চিন্তা করা ছাড়া, জনগণকে নতুনভাবে তাদের শক্তি, গণশক্তিকে পরিগঠন করা ছাড়া বাংলাদেশ অগ্রসর হবে কীভাবে? আপনি কি নির্বাচন করে এই অবস্থা বদলাতে পারবেন? আপনি যে IMF-এর অধীনে আপনি এখন আছেন, ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে আপনি এখন আছেন, আপনি কিছু লুটিয়া মাফিয়া শ্রেণী সর্বত্র বসে আছে, আপনি আমলারা বসে আছে, ইভেন উপদেষ্টা পরিষদের মধ্যেও আমরা আওয়ামী একটা ছায়া আমরা এর মধ্যে দেখতে পাই। আপনি এত বড় রক্তক্ষরণ ঘটে গেল, এত আত্মত্যাগ, আপনার ছেলেরা একটা ঘোষণা দেবে, এটা কি ভয় পাচ্ছেন তরুণরা? এটা কি ব্যাপার? শেখ হাসিনার পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে একটা সরকার গঠন করলেন, যে সরকারটা আসলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, এবং এই সরকারের প্রধান নাম হচ্ছেন চুপ্পু। শেখ হাসিনা যাকে নিয়োজিত করে গেছে, এটা একটা অবৈধ সরকার। আপনি তাকে আইনগতভাবে একটা বৈধতা দেওয়ার চেষ্টা কিন্তু আপনি কিছু করছেন না। রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য এরকম একটা সরকার নিয়ে আসুন। আপনি তো অবৈধ সরকার তো আপনি রাখতে পারেন না এতটা সময়। প্রথম থেকেই তাদের বিরুদ্ধে বলা হচ্ছে কিংস পার্টি হবে, কিংস পার্টি হবে। আরে ভাই, রাজনৈতিক দল করবে, তারা তো এটা প্রথম থেকে ঘোষণাও করে নাই। তো কিংস পার্টি যদি বলি, আমি বিএনপিকে একটা কথা বলবো, আপনারা কি কিংস পার্টি না? আপনাকে হাওয়াতেই জন্মগ্রহণ করেছেন নাকি? আপনাদের কী ইতিহাস আছে বাংলাদেশে? ধর্মীয় ফ্যাসিবাদ আছে না? হিন্দুত্ববাদ কিন্তু ধর্মীয় ফ্যাসিবাদ, আমি তথাকথিত ইসলামী জাতিবাদ ধর্মীয় ফ্যাসিবাদ, ফলে নানান কিসিমের ফ্যাসিবাদের সমাজে এখনও আছে। বাংলাদেশের লড়াই সেকুলারিজম বনাম তথাকথিত ধর্মীয় রাজনীতি নয়। বাংলাদেশের লড়াইটা সুনির্দিষ্টভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে, সকল প্রকার ফ্যাসিজমের বিরুদ্ধে। একটা মেয়ে কী ধরনের পোশাক পরবে কি পরবে না, এটা তো অবশ্যই তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, তাকে রক্ষা করা, তার অভিপ্রায়কে, তার ইচ্ছাকে রক্ষা করা, এটা আমাদের সকলের কাজ। আমি ইসলামপন্থী হতে পারি, এটা আমারও কাজ। কেউ সেকুলার হতে পারে, তারও কাজ। ঠিক তেমনি আমাদেরকে তেমনি একটা গণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এখন আইন শৃঙ্খলার পূর্ণ দায়িত্ব আপনি সেনাবাহিনীকে দিয়েছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের নয়। আপনি যদি এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, বিশৃঙ্খলার রূপটা কী হবে? রূপটা হবে সেনাবাহিনী বনাম জনগণ। আপনি এখন সেনাবাহিনীকে জনগণের বিপরীতে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন। একটা দেশ, আমাদের কিচ্ছু নেই, আত্মরক্ষার আমাদের কিচ্ছু নেই, এই শেষ একমাত্র অবশিষ্ট হচ্ছে সেনাবাহিনী। আপনি তাকেও ধ্বংস করবেন ইন্ডিয়া। আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি একটা ইন্দো মার্কিন ইসরায়েলি অক্ষশক্তি শক্তিশালীভাবে কাজ করছে, এবং তার প্রধান টার্গেট বাংলাদেশের সেনাবাহিনী, এবং বাংলাদেশকে একটা সিম্পলি আর একটা গাজায় তৈরি করবার একটা পরিকল্পনা চলছে। শিবিরতে শুরু হয়ে গেছে, আর কি বাকি কী আছে? আপনি ধরুন বাংলাদেশে যে নতুন যেই তরুণরা এসছে, তাদের যে চিন্তা, এবং বাংলাদেশের যে এখনকার যে বাস্তব রাজনৈতিক পরিস্থিতি, আজকে তো শুধু না, দীর্ঘ সময় ধরে যে বাস্তব পরিস্থিতি, ফলে একটা নতুন রাজনৈতিক দল আসাটা অবশ্যম্ভাবী ছিল। এটা গণঅভ্যুত্থানটা যদি নাও ঘটতো, তবু কিন্তু নতুন রাজনৈতিক দল আসতো। এর কারণটা হচ্ছে, বেশ কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের দেশে যে তথাকথিত নির্বাচন সর্বস্ব রাজনৈতিক দল, এরা কিন্তু মূলত এই যেটাকে আমরা বলি নিউ লিবারেল ইকোনমিক পলিসি, মানে পৃথিবীব্যাপী যে এখন যে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, একটা কর্পোরেট সাম্রাজ্য গড়ে উঠেছে, অল্প কিছু কোম্পানির মাধ্যমে সারা দুনিয়া শোষণ চলছে, বিভিন্ন মাফিয়া লুটেরা গোষ্ঠী বিভিন্নভাবে এই ছোটো ছোটো দেশগুলো, আমাদের মতো দুর্বল দেশগুলোকে নানাভাবে শোষণ করছে। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কোনো সমস্যা না, সমাধান না। ফলে এটা তো যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে যাদের ক্রিটিক্যাল মন আছে, তাদের কাছে খুব বেশি পরিষ্কার দীর্ঘকাল আগে ছিল।
ফলে তো তরুণরা নতুন করে ভাববে যে তথাকথিত ভোটের অধিকার, আপনার খাওয়ার অধিকারের কথা নেই, তাদের অন্যান্য যে মানবিক অধিকারের কথা নেই, তাদের চাকরির অধিকারের কথা নেই, কেমন আমাদের যে আবার যে পরিবেশের অধিকারের কথা নেই, ঢাকা শহরের বায়ু দূষিত তার কোনো অধিকারের কোনো কথা নেই যে সুস্থ বায়ু পাওয়ার কথা আছে। আপনি বিষাক্ত খাদ্য খাচ্ছেন, আপনি যে খাবেন কেমন সেই খাদ্যের কোনো অধিকার নেই, কোনো অধিকারের কথা না, খালি ভোটাধিকার দাও, ভোটাধিকার দাও, ভোটাধিকার দাও। তো এর বিপরীতে একটা সত্যিকারের জনগণের রাজনীতি তো গড়ে উঠবার একটা প্রশ্ন রয়েছে। ফলে এই নতুন রাজনৈতিক দলটা বাংলাদেশের জন্যে, বিশেষত আমাদের মতো এই যেটা প্রান্তিক দেশ যাকে বলি, হ্যাঁ, এটা পৃথিবীব্যাপী তারা শোষণ হচ্ছে, তার একটা প্রান্তিক দেশ বাংলাদেশ। ফলে বাংলাদেশের মধ্যে এরকম একটা দল গড়ে ওঠাটা অত্যন্ত ইতিবাচক, শুধু বাংলাদেশের জন্য না, পুরো উপমহাদেশের জন্য ইতিবাচক। কারণ নির্বাচনের নামে যে তৃতীয় বিশ্বকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়, মানে লিবারেলিজমের নামে, লিবারেল নীতির নামে, এবং সত্যিকার অর্থে একটা গণক্ষমতা, মানে যাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি বা পপুলার সভারেন্টি বলি, মানে জনগণের নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা, এইটাকে যে কায়েম করবার একটা প্রয়োজনীয়তা রয়েছে, এইটা এসে গেছে। এবং এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা এসে গেছে। এবং তরুণরা যে এই রাজনৈতিক দলটা যে গড়াটা দরকার, এটা তারা উপলব্ধি করছে, এটা অত্যন্ত ইতিবাচক। এবং তারা তরুণ, আমরা তো যে কোনো দেশে রাজনৈতিক গতি প্রক্রিয়ার ভুল ত্রুটি থাকবে, হোঁচট খাবে, আবার ঠিক করে দাঁড়াবে। তো এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া তো নতুন তো না, এর আগে তো তৈরি ছিল, হচ্ছে না? আপনি ধরেন গণশক্তি, তারা এর আগে একটা ছাত্র শক্তি কিনা গণশক্তি একটা দল করার তারা চেষ্টা করেছে, এর আগে গণ অধিকার পরিষদ করার চেষ্টা করেছে, এর আগে এবি পার্টি করার চেষ্টা করতে হয়েছে তো রাজনৈতিক দল। তো এত ভয়ের কারণটা কি? মানে যারা এই নতুন রাজনৈতিক দল, আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো ভীষণ রকম ভীত, আবার সবচেয়ে বেশি ভীত গণমাধ্যমগুলো। আশ্চর্য ব্যাপার না? এটা তো বিস্ময়কর ব্যাপার। মানে গণমাধ্যম বেশি দর কী আছে? যখন এবি পার্টি হয়েছিল তখন তো কেন বলেন এই নতুন পার্টি কেন রে ভাই? যখন আবার গণ অধিকার পরিষদ হয়েছিল, নতুন পার্টি কেন, নতুন পার্টি কেন, এরকম তো কোনো প্রশ্ন আসেনি। আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে যখনই এই গণ অভ্যুত্থানের পরে এই তরুণরা বলা শুরু করলো আমরা এই তথাকথিত যে বিদ্যমান রাজনীতি, এর বিপরীতে আমরা গণমানুষের রাজনীতি চাই এবং গণমানুষের রাজনৈতিক ধারা আমরা গড়ে তুলতে চাই, তখনই সকলের হৃদকম্পন শুরু হয়ে গেল। সবার আগে হৃদকম্পন শুরু হয়ে গেল বিএনপির। কেন? কারণ বিএনপি আগাগোড়া খালি ভোটের অধিকার, ভোটের অধিকার, ভোটের অধিকার বলছে। এবং এই কথা বলে বলে বিএনপি কিন্তু নিজেকে রাজনৈতিকভাবে দুর্বল যেমন করেছে, এবং পরবর্তীতে তার এখনকার যে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি, এটা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। যেটা আমি শুরু থেকে বলে আসছি যে বিএনপির এই রাজনীতিটা, বিএনপির বিচক্ষণ হওয়া উচিত এই তরুণদেরকে আকৃষ্ট করা একটা নতুন রাজনীতির দিকে, বাংলাদেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে রাজনীতি দরকার, সেই রাজনীতি বিএনপির গড়ে তোলা উচিত। কিন্তু বিএনপি প্রথম থেকে গণ অভ্যুত্থানের প্রথম থেকে একটা গৃহযুদ্ধের দিকে এই বাংলাদেশে কিন্তু ঠেলে দিচ্ছে ক্রমাগত। কেমন এখন তার এই যে একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, তো কী হচ্ছে? খুব ভালো হচ্ছে। সেই জন্য আপনার যে প্রশ্নটা আমি করলেন, আমি খুশি হয়েছি, আমি প্রশ্নটা তুলেছেন, আমি ওই কথাটা উত্তর দিতে পারছি। তো নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া, নতুনভাবে চিন্তা করা ছাড়া, জনগণকে নতুনভাবে তাদের শক্তি, গণশক্তিকে পরিগঠন করা ছাড়া বাংলাদেশ অগ্রসর হবে কীভাবে? আমি বলুক না কেউ, আপনি কি নির্বাচন করে এই অবস্থা বদলাতে পারবেন? আপনি যে আইএমএফের অধীনে আপনি এখন আছেন, ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে আপনি এখন আছেন, আপনি কিছু লুটিয়া মাফিয়া শ্রেণী সর্বত্র বসে আছে, আপনি আমলারা বসে আছে, এত বড় গণ অভ্যুত্থানের পরে সব কিছু আওয়ামী আমলারা কিন্তু আপনার ক্ষমতায় বসে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইভেন উপদেষ্টা পরিষদের মধ্যেও আমরা আওয়ামী একটা ছায়া আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি সর্বত্র। আপনার ছেলেরা একটা ঘোষণাপত্র দিতে দিচ্ছে, আপনি একটা ঘোষণাপত্র করতে দেন নাই, এটা কেমন কথা? আপনি এত বড় রক্তক্ষরণ ঘটে গেল, এত আত্মত্যাগ, আপনার ছেলেরা একটা ঘোষণা দেবে, এটাকে ভয় পাচ্ছেন তরুণরা, এটা কি ব্যাপার? এটা তো আশ্চর্যজনক ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে ডক্টর ইউনূস বলতেছেন যে ঘোষণাপত্র রাষ্ট্র দেবে, এই সরকার দেবে, ঠিক না? আপনি যেই তিনি দেবেন সকল পক্ষের মতামতের ভিত্তিতে তারা নাকি ঘোষণাপত্র। আরে ভাই, সকল পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র হয় নাকি? পৃথিবীর কোথায় হয়েছে? গণ অভ্যুত্থানের পরে জনগণ কী চায়, তাদের আকাঙ্ক্ষা, তাদের অভিপ্রায় ব্যক্ত করে তারা একটা ঘোষণা দেয়। 10ই এপ্রিলে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা কি সেই মুক্তিযুদ্ধের মাঝখানে আমাদের ঘোষণাপত্র দিতে হয়েছে না? অবশ্যই দিতে হয়েছে যে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্র করতে চাই। এই ঘোষণা দিতে চেয়েছে, 2 লাইনে কথা বলবে তারা। তো তরুণদেরকে একটা ঘোষণা করতে দেননি আপনারা, এটা তো হতে পারে না।
এই যে ক্রমাগত তরুণদেরকে আপনি তাদেরকে দোষারোপ করছেন, তা প্রত্যেকটা ক্ষেত্রে ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করছেন, ওরা কি করবে? এবং এখন প্রত্যেকটা এই যে আপনার প্রশ্নের মধ্যে দেখুন, এটাই কিন্তু গণমাধ্যমের একমাত্র প্রশ্ন যে রাজনৈতিক দল এটা কী হবে? ভালো হবে, খুবই ভালো হবে। এবং তারা যে সমস্ত কিছু বাধা উপেক্ষা করে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গেছে, এটা তো খুবই ভালো। আমাদের উচিত হবে তার জন্য একটা সঠিক রাজনৈতিক দল গড়ে তুলতে পারে। এবং শুধু তাই না, আপনি দেখুন তরুণরা একটা কম্প্রোমাইজও করেছে, একটা আপোষও তারা করেছে, এবং আপোষটা তো খুবই ইতিবাচক আমি মনে করি। আমার যে রাজনীতি সেখান থেকে আমি মনে করি গণঅভ্যুত্থানের পরে একটা স্বভাবতই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত ছিল। সেখানে তরুণদের সঙ্গে আপনার বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনি কী করলেন? এটাকে শেখ হাসিনার পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে একটা সরকার গঠন করলেন, যে সরকারটা আসলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, এবং এই সরকারের প্রধান নাম হচ্ছেন চুপ্পু। শেখ হাসিনা যাকে নিয়োজিত করে গেছেন, তিনি শুধুমাত্র সরকার প্রধান নন, তিনি কিন্তু সেনাবাহিনীরও কিন্তু তিনি প্রধান। তা আমরা তো, আপনি তো জনগণের সঙ্গে তামাশা করলে তো চলবে না। কিন্তু এটা কিন্তু আপনি আজকে 6 মাস চলে যাচ্ছে, আপনি কিন্তু কোনো রকম পরিবর্তন আপনি করেন নাই। এবং এটা একটা অবৈধ সরকার। আপনি তাকে আইনগতভাবে একটা বৈধতা দেওয়ার চেষ্টা কিন্তু আপনি কিছু করছেন না। যে চেষ্টা করবেন যে ঠিক আছে, আপনারা যদি সংবিধানের ভিতরেই থাকেন, তাহলে সংবিধানের মধ্যে এটা সকলের কাছে গ্রহণযোগ্য, রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য এরকম একটা সরকার নিয়ে আসুন। আপনি তো অবৈধ সরকার তো আপনি রাখতে পারেন না এতটা সময়। সেখানে বিএনপির ভূমিকাটা কী? সেখানে জামাত ইসলামের ভূমিকাটা কী? প্রত্যেকটা রাজনৈতিক দলের ভূমিকাটা আত্মঘাতী, ক্ষতিকর। এই 100 কোটি লোক নিয়ে যাবো কোথায় আমরা? আপনি তো একটা অবৈধ সরকার। আমি যে কালকে যদি ট্রাম্প আসার পরে ট্রাম্প এবং মোদি মিলে এই 12 তারিখে বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, তারা বাংলাদেশ তাদের সিকিউরিটি প্রবলেম, এবং বাংলাদেশে তারা কি জাতিসংঘের সেনাবাহিনী পাঠাক, কি আজকে কি বলে ইসরায়েলের মতো আপনার ভারতীয় সেনাবাহিনী পাঠাক, আপনি এটাকে মোকাবেলা করবেন কীভাবে? এই যে কাণ্ডজ্ঞানহীন এবং দূরদর্শিতা ছাড়া এই যে একটা সরকার, ডক্টর ইউনূস যে তিনি বসে আছেন এতটা দিন, 6 মাসগুলো বারবার তাকে আমরা বলছি এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক, তিনি কিন্তু কোনো রকম পদক্ষেপ তিনি গ্রহণ করছেন না। এবং শুধুমাত্র সেটা করছেন না, তিনি সেনাবাহিনীকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। কারণ পুলিশ নেই, আপনি আইন শৃঙ্খলা রক্ষার কোন রকম আপনার ব্যবস্থা আসলে নাই। একমাত্র জনগণের তাদের সচেতনতার কারণে যতটুকু তারা সজ্ঞার এবং সচেতন, তার মধ্য দিয়ে কিন্তু এই দেশটা চলছে। সত্যিকার অর্থে কিন্তু আপনার প্রশাসন বলতে কিছু নেই, সেখানে একমাত্র দায়িত্ব আছে সেনাবাহিনীকে। ফলে সেনাবাহিনীকে আপনি জনগণের বিপরীতে দাঁড় করাচ্ছেন। কারণ সেনাবাহিনী যখন, সেনাবাহিনী তো অভ্যস্ত না, সেনাবাহিনী তো আপনার এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তার তো ট্রেনিং না, তার ট্রেনিং হচ্ছে শত্রুকে দেখবা, শত্রুকে গুলি করবা। তো এর দায়িত্ব কে নেবে এর পরবর্তীকালে? আপনি কি এই একটা সেনাবাহিনী আছে বাংলাদেশে, একটা দুর্বল সেনাবাহিনী, এটাকে ধ্বংস করবেন? কারণ তাকে তো দরকার নাই যে কাজটা করার জন্য। তাহলে আপনার কী করা দরকার ছিল? যে সঠিক লিগ্যাল প্রসেস, জনমতটা কি, সমাজে যারা সত্যিকার অর্থে আইন বোঝে, আমরা যারা প্রথম থেকে আপত্তি করছি যে এই সরকার অবৈধ সরকার, এটাকে বৈধতা দেবার প্রয়োজন আছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, অভিপ্রায়ের ভিত্তিতে। এবং গণ অভ্যুত্থানের পরে আপনি গণ অভ্যুত্থানের যে সরকার, তার কোনো আইনি কোনো স্বীকৃতি তার লাগে না, সে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সে নির্বাচিত, সে ইতিমধ্যেই কিন্তু বৈধ, অথচ তাকে খামাখা একটা অবৈধ সরকার আপনি বসিয়ে রেখেছেন আমাদের ঘাড়ের উপরে। তা আপনি কী করে চলবেন? এই পরিস্থিতিতে ছাত্ররা যদি বেরোতে চায়, তারা যদি বেরোতে চায়, তা বেরোতে তারা চেষ্টা করেছে, তারা প্রত্যেকটা পদে পদে তারা কম্প্রোমাইজ করেছে। এত বড় আপনার আপোষ তরুণরা করেছে, তারপরে তো তরুণদের প্রতি আমাদের বাহবা দেওয়া উচিত, যারা প্রত্যেকটা মুহূর্তে কোনো প্রকার রক্তক্ষয়ী, কোনো প্রকার দ্বন্দ্ব, এটা তারা অ্যাভয়েড করে গেছে। কিন্তু তাদের আবেগকে, তাদের আত্মত্যাগকে তারা বুক পেতে তারা শহীদ হয়েছে, কোনো মূল্য দেওয়া হয়নি, কোনো প্রকার মূল্য দেওয়া হয়নি। এটার তো একটা জবাব দিতে হবে প্রত্যেককে। তারপরে গিয়ে আপনি এখন 32 নম্বর যখন আমরা ভাঙা হলো, তখন সকালের হই হই রই রই, সকলে মহা দরদে একজন প্রত্যেকে তাদের দরদে উতলে পড়ছে আওয়ামী লীগের জন্য। আশ্চর্যের ব্যাপার, এটা তো হতে পারে না। আপনি তো ক্রমাগত, আমি খুব শুরু থেকে খেয়াল করেন ঘটনাটা কী ঘটেছে। ফলে এই পুরো ঘটনা ঘটাবার জন্য যারা এই 5ই আগস্টের পরে এই তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এই সরকারকে শপথ নিতে বাধ্য করেছে, তারাই কিন্তু
এই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। তারাই প্রত্যেকটা ক্ষেত্রে একটা পর একটা তারা চাল খেলে যাচ্ছে এবং ছাত্ররা তাকে মোকাবেলা করার চেষ্টা করছে এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা এটাকে মোকাবেলা করছে। ছাত্ররা তো একবারে বলে না যে আমরা সশস্ত্র কায়দায় এটাকে মোকাবেলা করব, তারা সিম্পলি জনগণের অভ্যুত্থানের দ্বারা, গণশক্তির দ্বারা, গণ আন্দোলনের দ্বারা এটা মোকাবেলা করার চেষ্টা করছে। এই বিচক্ষণতা, তরুণদের এই বিচক্ষণতা, আমি ধরুন ব্যক্তিগতভাবে বলুন, আমি তাদের যে রাজনীতি করবার দ্বারা চেষ্টা করেছে শুনেছেন, আমি তো সমালোচনা করে এসেছি, ওদের সভাতে সমালোচনা করেছে যে তোমরা তো লিবারেল মডেল ফলো করছো, এটা বিপজ্জনক। তারপরেও আমি তাদেরকে প্রশংসা করব, এটা বিচক্ষণ। কেন বিচক্ষণ? যেহেতু এই লিবারেল পরিমণ্ডলের বাইরে আমাদের সমাজ এখনও ভাবতে পারছে না। কারণ যারা লিবারেল চিন্তা করে, যারা সংঘর্ষ বা হানাহানি এটাকে এড়াতে চায়, কেমন ঠিক আছে, তাদের যে আশঙ্কা, এই আশঙ্কার কথা খেয়াল রেখে তারা কিন্তু একটা রীতিমতো কি একটা গণ আন্দোলনমুখী বা নির্বাচনমুখী একটা দল করতে দিয়েছে। তো কী দোষ? এটা তো খুবই ভালো। আপনি তো তারা তো বলছেন আমরা কালকে সশস্ত্র পন্থা এই সরকারকে উৎখাত করে গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে, না, তারা তো একবারও বলেননি। আপনি এই যে তরুণদের বিচক্ষণতা, তার যে দূরদৃষ্টি, আমি প্রথম থেকে বলেছি যে যারা তরুণদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বিচক্ষণতা সম্পর্কে যারা প্রশ্ন তুলছে, তাদের চেয়ে বোকা, তাদের চেয়ে কাণ্ডজ্ঞান বর্জিত লোক পৃথিবীতে আমি দেখিনি। আশ্চর্যের বিষয়, পৃথিবীতে এত অসাধারণ তারুণ্যের যে শক্তি আমরা দেখেছি, চিন্তা করবার শক্তি তার দেখেছি, রণকৌশলগত পদক্ষেপ সঠিকভাবে নেবার ক্ষেত্রে তাদের যে চেষ্টা, তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, বারবার তাদেরকে এটা আবার জড়ো করছে, একত্র করছে, প্রাণপণ চেষ্টা করছে, তারা একটা শান্তিপূর্ণভাবে, তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা পথে, সকলের মতামতের ভিত্তিতে একটা রূপান্তর ঘটুক, একটা ইতিবাচক রূপান্তর ঘটুক, এটা তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। ফলে আমি আপনার প্রশ্নের বড় উত্তর দিলাম, কারণ এটা ব্যাখ্যা করার সুযোগ পাইনি, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। কিন্তু পরিষ্কার এই তরুণদের এই যে দল করবার তাদের যে পদক্ষেপ, এটাকে আমি পূর্ণ নিঃশর্ত সমর্থন জানাই এবং এটা অত্যন্ত ইতিবাচক। আমাদের সকলের উচিত হবে পূর্ণভাবে তাদের এই প্রক্রিয়াকে সমর্থন করা এবং তাদের মধ্যে বিভক্ত সৃষ্টি করবার যারা চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি, দেশি বিদেশি এজেন্সি, এবং অনেকে অজ্ঞতার কারণে, তরুণদের মধ্যে অনেক ছোটো ছোটো গ্রুপ আছে, অজ্ঞতার কারণে তাদের হয়েছে। এমনকি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যেও বোঝাবুঝির অনেক ভুল আছে, কারণ তাহলে আমরা এই বিপদের মধ্যে পড়তাম না। তারপরে তারা ভুল থেকে শিখছে এবং ভুল থেকে ঠিক তারা সঠিক পদক্ষেপে তারা নিচ্ছে। প্রথম থেকেই তাদের বিরুদ্ধে বলা হচ্ছে কিংস পার্টি হবে, কিংস পার্টি হবে। আরে ভাই, রাজনৈতিক দল করবে, তারা তো এটা প্রথম থেকে ঘোষণাও করে নাই, তখন থেকে কিংস পার্টি হচ্ছে। তো কিংস পার্টি যদি বলি, আমি বিএনপিকে একটা কথা বলবো, আপনারা কি কিংস পার্টি না? আপনাকে হাওয়াতেই জন্মগ্রহণ করেছেন নাকি? আপনাদের কী ইতিহাস আছে বাংলাদেশে? আপনি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে কিংস পার্টি হিসেবে এটা গড়ে উঠেছে। তো কিংস পার্টি কি জাতীয় পার্টি না? তাহলে এইসব যে আমরা কথাবার্তা বলি, এবং শুধু তাই না, আপনি দেখেন 11 সময় কি ওই যে কর্নেল ইব্রাহিমের কিংস পার্টি হয়নি? 11 সময় নানা রকম সংস্কারের নামে নতুন বিএনপিকে ভেঙে নতুন নতুন কিংস পার্টি করার চেষ্টা হয়েছে না? তো এত কিংস পার্টি নিয়ে এত ভীতিতে ভয়ের কী কারণ আছে? যদি হয়ে থাকে ঠিক আছে, তো ঠিক তো হবে। আমি তো মনে করি যে ইতিমধ্যে তরুণরা যেটা বলছে, খেয়াল করুন, যে আমরা যদি দল করি, তাদের এই চাপের মুখে যে আমরা সরকার ত্যাগ করে আমরা দল করব, আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত তাদের। তারা অবশ্যই সরকারে থাকবে, তারা এই সরকার তাদের আন্দোলনের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে। তারা আন্দোলন করে সরকার, রক্ত দিয়ে সরকার তারা প্রতিষ্ঠা করেছে। ফলে তারা সরকারের থেকে নতুন দল করবার 100% অধিকার তাদের রয়েছে। তাদের এখান থেকে পদত্যাগ করার কোনো যুক্তি নেই। এরপরে তাদের পিছিয়ে আসছে এই সমালোচনার মুখে। আমি তো মনে করি যে তাদের মোটো রাজনৈতিক, যদি তাদের সঠিক সিদ্ধান্ত তারা নিতে চায়, তাহলে মোটো এই এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এখান থেকে তাদের সরে আসা উচিত হবে। এবং তাদের উচিত হবে এই তথাকথিত উপদেষ্টা সরকার, এই উপদেষ্টা সরকারকে সম্পূর্ণ পুনর্গঠন করা এবং পুনর্গঠিত করে এই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন উপদেষ্টা সরকার নয়, পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠন করে সংবিধান বাতিল করা এবং চুপ্পুকের অবসানের মধ্য দিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা। এটাই হবে তাদের দিক থেকে সঠিক পথ। ফলে তারা এইটা না করে একটা আপোষের জায়গায় গেছে। আমি এটাকে কৌশলগত দিক থেকে এটাকে সমর্থন করি বটে, কিন্তু নীতিগত দিক থেকে আমি মনে করি এটা ঠিক নয়। আমাকে তাদের এটা প্রয়োজন ছিল না এই কাজটা করার, কারণ জনগণের পূর্ণ সমর্থন তাদের প্রতি রয়েছে। এবং তাদের প্রতি যে ক্যাম্পেইনটা বারবার চলে
যে তাদেরকে টার্নিশ করার জন্য, তাদেরকে কলঙ্কিত করবার জন্য, তাদের ছোটোখাটো ভুলগুলোকে বিরাট ভুল আকারে হাজির করার জন্য। তারা তো এসে আমলাদেরকে তারা ঘাট ধরে বের করে দেয়নি, তারা তো চেষ্টা করে নাই। ডক্টর ইউনূসকে তারা নিয়ে এসছে, তারা তো ইউনূসের কথা মতো তারা চলছে। ডক্টর ইউনূস তাদের কথা মতো চলছেন না কেন? তার তো কথা শুনতে হবে। অথবা যদি তার কথা তারা শুনতে না চান, তাহলে আমরা তো কথা বলতে চাই, আমাদের সঙ্গে কথা বলুন তিনি। কারণ তিনি তো এটা করলে তো চলবে না, কারণ এই দায়িত্ব পুরো তো 100 ভাগ তার মাথায় এসে পড়বে। এবং সেখানে একটা নেক্সাস তৈরি হয়েছে, কারণ এই সরকারের মধ্যে একটা ঘেঁটু তৈরি হয়েছে, একটা আঁতাত তৈরি হয়েছে। এটাকে বলে আমি বলি আওয়ামী আঁতাত। এবং আওয়ামী আঁতাতের যেই খারাপ লক্ষণগুলো আমরা দেখছি, যে সম্প্রতি দেখুন যে মেহের শাওন, আমরা তাকে বলছে গোয়েন্দারা রিপোর্ট কলকাতায় তার এই বিভিন্ন রকম পরিক্রমার সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে। তো আমাদের অনেক উপদেষ্টা তাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে। তা এটা তো অত্যন্ত চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়গুলো। ফলে অবশ্যই আপনার এই বর্তমান সরকারকে পুনর্গঠন করবার একটা প্রয়োজন রয়েছে, এটা কথাবার্তা বলবার প্রয়োজন রয়েছে। কারণ উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা, বিশেষত রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের যে অতিরিক্ত মোহ, যে রাজনৈতিক দলের সঙ্গে একমাত্র আপোষ করতে হবে, জনগণ বলে কিছু নাই, এটা তো ভুল পথ, এটা তো আমরা গ্রহণ করবো না। কারণ রাজনৈতিক দল আর গণ তো এক নয়, জনগণই সার্বভৌম, রাজনৈতিক দল নয়। ফলে রাজনৈতিক দলের নামে আপনি যে গণ অভ্যুত্থানকে আপনি নস্যাৎ করবেন, গণ অভ্যুত্থানকে আপনি বঙ্গোপসাগরে আপনি ডুবিয়ে দেবেন, এটা তো হতে পারে না, এটা তো আমরা মেনে নেব না। ফলে আপনাকে অবশ্যই রাজনৈতিক দল যদি গণমুখী অবস্থান গ্রহণ না করে, খালি নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই, আবারও 15 বছর লুটপাট করি, এটা যদি তাদের বক্তব্য হয়ে থাকে, তাহলে এগুলো তো রাজনৈতিক দল নয়। তো এটা তো লুটিয়ে মাফিয়া শ্রেণীর একটা অংশ মাত্র। ফলে রাজনৈতিক দল হলে আপনাকে অবশ্যই গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তার অভিপ্রায় ব্যক্ত করেছে। জনগণের এই অভিপ্রায়কেই গণতন্ত্র বলা হয় পৃথিবীর সব দেশে। পপুলার সভারেন্টি আর গণতন্ত্র সমর্থক। আবার তারা বলছে তারা নির্বাচিত সরকার না, নির্বাচন। আরে ভাই, নির্বাচিত সরকার না মানে আপনি কী পেয়েছেন? নির্বাচিত সরকার না, তারা রক্ত দিয়ে নির্বাচিত করেছে সরকারকে। ছেলেরা রক্ত দিয়ে এই সরকারকে বসিয়েছে। ওরা কি তোমার মধ্যে ভোটের কথা বলে বসিয়েছে? আপনি কি রক্ত দিয়ে বসানোকে ভোটের থেকে বেশি না? 100 ভাগ লোক এই সরকারকে সমর্থন করেছে। আর যাদেরকে তারা বিরোধিতা করেছে এদেরকে আমরা বলি ফ্যাসিস্ট। ফলে ফ্যাসিস্টরা পরাজিত হয়েছে। ফলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই তো চলবেই। আপনি সেকুলার ফ্যাসিস্ট আছে, যেটাকে আমরা বাঙালি জাতিবাদ বলি। বাঙালি জাতিবাদ হলো সেকুলার ফ্যাসিজম। এবং সেকুলার ফ্যাসিজমের বাইরে কি আর কোনো ফ্যাসিবাদ নেই? অবশ্যই আছে। ধর্মীয় ফ্যাসিবাদ আছে না? হিন্দুত্ববাদে কিন্তু ধর্মীয় ফ্যাসিবাদ। আমি তথাকথিত ইসলামী জাতিবাদে ধর্মীয় ফ্যাসিবাদ। ফলে নানান কিসিমের ফ্যাসিবাদের সমাজে এখনও আছে। তারা ছেলেরা তো এই লড়াইটা চালাবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফলে তারা ফ্যাসিবাদের বিলোপ চায়, সকল প্রকার ফ্যাসিবাদের বিলোপ চায়। ফলে তারা তো ধর্ম বনাম সেকুলারিজম এরকম কোনো বিভাজনও তারা মানছে না। তা আপনি সেকুলার হতে পারেন কি, আপনি ধর্মপ্রাণ হতে পারেন, কিছু আসে যায় না। আমাদেরকে এখনকার লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। এটাই তো আমাদের রাজনৈতিক লক্ষ্য, এক লাইনে। এটাই তো বিএনপি রাজনীতি হওয়া উচিত, যে সকল প্রকার ফ্যাসিবাদ পরিহার করে, সকল প্রকার ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের কাজ। তো সেই ক্ষেত্রে তো বিএনপি সরকারে অন্তর্ভুক্ত হয়ে থাকলে হতো। শুরুতে তো বিএনপিকে বলা হয়েছিল যে আসুন, জাতীয় সরকার আসুন। তো বিএনপি কেন আসে না জাতীয় সরকারে? তাহলে এই পুরো এর পরবর্তী বিএনপি প্রত্যেকটা রাজনীতি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এবং এই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের দ্বারা তারা দলটিকে, বিশেষত জিয়াউর রহমানের যে দলটি, একটা দেশপ্রেমিক জাতীয়বাদী দলটিকে তারা যেখানে একটা ভারতীয়দের, একটা ভারতীয় হিন্দুত্ববাদের দালালি পরিণত করছে, এটা খুবই দুঃখজনক। এটা আমাদের চোখের সামনে দেখছি এটা ঘটছে, এবং এটা তো ঘটতে দেওয়া যাবে না। ফলে তরুণরা রাজনৈতিক দল করছে এবং তারা বিচক্ষণতার সঙ্গে তারা চেষ্টা করছে, একটা 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 খোলা মনে তারা করার চেষ্টা করছে। তারা যখনই কেউ আপত্তি তুলছে তারা কথা বলছে, কথা বলার চেষ্টা করছে, একটা মীমাংসার চেষ্টা করছে। তো তাদের তো মীমাংসার চেষ্টাতেও তারা কখনো পিছিয়ে আসেনি। তারা তো কথা বলছে সবসময়। তারা বিএনপির সঙ্গে কথা বলতে চেষ্টা করে, জামাতের সঙ্গে কথা বলতে চেষ্টা করে। আবার জামাত তো ধরুন, তারা কিন্তু ভূমিকা সবসময় ইতিবাচক ছিল না, অনেক ক্ষেত্রে বিচক্ষণ। কিন্তু আপনি খালি তারা তাদের নিজেদের দলের লোক বিভিন্ন প্রশাসনে বসিয়ে তারা যাচ্ছে। কিন্তু মূল কথাটা হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র, নতুন কনস্টিটিউশন প্রণয়নের প্রক্রিয়া শুরু করা। জামাত তো এটা কিন্তু বলছে, জামাতের বলছে। শুধু তাই নয়, তারা কিন্তু এই তরুণদেরকে আপনি এটা তাদের গায়ে কালিমা লাগাই দিতে চায় যে এরা বুঝি হিজবুত তাহরির, এরা বুঝি জামাতি, এরা সব বুঝি শিবির।
এই প্রচারটা নীরবে তারা কিন্তু তার গায়ে তারা চাপিয়ে দিচ্ছে এবং পুরো গণ অভ্যুত্থানের সুযোগটা মধুরে তারা খেতে চায়, কিন্তু এটা অর্জনের যে কষ্ট, সে অর্জনের কষ্টটা তারা সকলের সঙ্গে একসঙ্গে ভাগ করে নিতে চায় না। কারণ বাংলাদেশের লড়াই সেকুলারিজম বনাম তথাকথিত ধর্মীয় রাজনীতি নয়। বাংলাদেশের লড়াইটা সুনির্দিষ্টভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে, সকল প্রকার ফ্যাসিজমের বিরুদ্ধে জনগণের লড়াই, জনগণের অভিপ্রায়, জনগণের গণতান্ত্রিক ইচ্ছা, এটাকে বাস্তবায়ন করাটা হচ্ছে এখন আমাদের কাজ। গণ সার্বভৌমত্ব, এটা হচ্ছে আমাদের রণধ্বনি, মানে পপুলার সভারেন্টি। জনগণে সমস্ত আপনার তার যে অভিপ্রায়, তার অভিপ্রায়ের যে সার্বভৌমত্ব, তার যে ব্যাপ্তি, সে অভিপ্রায়কে যেভাবে বর্তমান করে তোলা, এটাই হচ্ছে এখনকার রাজনীতি। এটাকে গণতন্ত্র বলে, ভোটকে গণতন্ত্র বলে না। ভোটকে গণতন্ত্র বলে না, এটা ভুল। এটা শিখিয়েছে আমরা পাশ্চাত্য থেকে শিখেছি, ভোট হচ্ছে গণতন্ত্র চর্চা করা, কিন্তু গণতন্ত্র তো থাকতে হবে আগে। আপনার তো বাড়িটা আগে বানাবেন, তারপর তো ওখানে বাস করবেন। ফলে আপনি তো রাষ্ট্রটাই বানান নাই, আপনি সরকার বানাবেন কী করে? এই যে বিএনপি, আপনি খালি নির্বাচন চাইছি, খেয়াল করেন, আমি সরকার করতে চাইছি, তো ঠিক আছে, সরকারটা কিসের সরকার হওয়ার নেই, তো একটা রাষ্ট্রের সরকার হতে হবে। তো তোমার রাষ্ট্রটা কি, কোন অবস্থা আছে? তুমি ওই ৭২-এর সেখানে ফেলে যাওয়া ফ্যাসিস্ট সংবিধানের অধীনে রাষ্ট্র বানাবা? তুমি সংস্কার করবা যে আমি ক্ষমতায় গিয়ে সংস্কার করবো? এখন করতে পারছো না কেন? এখন তুমি কী ধরনের রাষ্ট্রতে বলো? এখন তার শেখ হাসিনা নেই, তো এখন বলছে না কেন সে? তাহলে তার বলার ক্ষমতা নেই, কারণ সে মূলত আওয়ামী লীগের সঙ্গে সেটা আঁতাত করেছে। এই আঁতাতটাই বাংলাদেশের গৃহযুদ্ধের দিকে, এই যে আজকে ধরুন ৩২ নম্বরে যে এখনকার যে আমরা যে ঘটনাগুলো দেখলাম, ওই ছাত্ররা এই ৩২ নম্বর কিন্তু কখনো টার্গেট করেনি। আপনি যদি মনে করেন যে হঠাৎ করে এতদিন পরে আপনার হাসিনা দিল্লিতে বসে একটা ভাষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার কি ভূরাজনৈতিক পরিপ্রেক্ষিত নাই? আমরা কি বোকা সকলে? আপনি মোদি দেখা করতে যাবে ফেব্রুয়ারিতে ১২ তারিখে, মোদিকে এমনকি ট্রাম্প তার অভিষেকে দাওয়াত পর্যন্ত দেয়নি, তারপরে তাদের সঙ্গে একটা আঁতাত গড়ে উঠছে আমরা দেখছি, ঠিক আছে না? এবং সে আঁতাতটা একটা ভূরাজনৈতিক নতুন সমীকরণ চলছে এখন। হঠাৎ করে তার এই বক্তৃতার দেওয়া, এবং তার এই বক্তৃতা দেওয়ার পেছনে স্বভাবতই তার প্রতি ইভেন বিএনপির একটা সায় আছে। বিএনপিদের লোকের দরদে, তাদের কান্নায় তাদের হৃদয় ভেঙে পড়ছে যে ৩২ নম্বর বুঝি আমাদের ইতিহাসের একমাত্র জায়গায়। ৩২ নম্বরতে বাকশালের উৎপত্তি হয়েছে, ৩২ নম্বর তো আপনার এখানে ফ্যাসিজমের ভিত্তি ওটা। আপনি তো এই ঘটনাটা ঘটতে দিয়েছেন, ছাত্রদের এটা ঘটাতে চায়নি। আপনি তো এই ঘটনাটা ঘটবার পরিস্থিতি তৈরি করেছেন। আপনি কেন দিল্লিতে যখন হাসিনা রয়েছে এতদিন, হাসিনাকে ফেরত আনতে পারেন না কেন? আচ্ছা, হাসিনার কথা বাদ দিন, আপনি ওই যতগুলো খুনি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে, একটাকে ফেরত পাঠাতে পেরেছেন? এবং শুধু তাই বাদ দেন, আপনি তথ্য পাচ্ছেন যে মেহের আফরোজ শাওন ওখানে গিয়ে তাদের একটা মিটিং করেছে, সভা করেছে, আপনি তাকে ফিরে এসে তাকে গ্রেফতার করেছেন, তাকে ছেড়ে দিচ্ছেন কি জন্য? আমি বলছি না, আমি পক্ষে না তার, আমি বলছি ঠিক আছে, আমি তার প্রতি ন্যায় বিচার করবেন। সে তো আগাগোড়াই এই সরকারের বিরুদ্ধে ক্রমাগত সে বক্তব্য দিয়ে যাচ্ছে। শুধু এরা না, প্রত্যেকটা তথাকথিত সেকুলার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত যে সকল বুদ্ধিজীবীরা এটা বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং বুদ্ধিজীবীদের তথাকথিত বিশেষজনের তো আমরা বক্তব্য দেখেছি, এদের প্রত্যেকে তো আমরা চিনি, এরা সব পুরনো সেকুলাররা, এরা ইসলাম ভীতি, পুরনো ইসলাম ভীতি, এখানে একটা ইসলামিক সরকার চলে আসছে, এখানে সব ইসলামিক হয়ে যাচ্ছে। না, এটা তো ঠিক নয়। এখানে তো ইসলাম বনাম সেকুলারিজমের কোনো পার্থক্য নেই। আপনি ইসলামকে এদেশের জনগণের ধর্ম, ফলে সে কী করে আমাদের সমাজে থাকবে, আমাদের সমাজে সে কী করে ভূমিকা রাখবে, এটা তো আমরা ডিকটেট করব, আমরা নিজেরা ঠিক করবো। একটা মেয়ে কী ধরনের পোশাক পরবে কি পরবে না, এটা তো অবশ্যই তার ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা, তাকে রক্ষা করা, তার অভিপ্রায়কে, তার ইচ্ছাকে রক্ষা করা, এটা আমাদের সকলের কাজ। আমি ইসলামপন্থী হতে পারি, এটা আমারও কাজ, কেউ সেকুলার হতে পারে, তারও কাজ। ঠিক তেমনি আমাদেরকে তেমনি একটা গণতান্ত্রিক পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে। ফলে এখানে তো ইসলামের সাথে ক্ষমতা আসছে না। এই যে প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে ক্রমাগত ভারত থেকে, প্রোপাগান্ডা কারা চালাচ্ছে? সেকুলাররা চালাচ্ছে। বাংলাদেশের সেকুলাররা কিন্তু তাদের অবস্থানগুলো দেখেন না। এই ৩২ নম্বর ভেঙেছে, তাদের দরদের শেষ নেই। এই যে এতগুলো হাজার হাজার ছেলে মরল, কয়েক হাজার ছেলে, তাদের পক্ষে তো তারা একটা কোনো বক্তব্য তাদেরকে আমরা দেখিনি, তাদের নিয়ে তাদের কোনো কথাবার্তা নেই। এই যে দেয়ালে দেয়ালে এতগুলো লেখনই আছে, জনগণের ইচ্ছা, তরুণরা কী চায়, তারা তাদের কথাগুলো দেয়ালে রেখে যাচ্ছে। একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার উপাদানগুলো সমস্ত দেয়ালে লেখা আছে। তাদের তো ওই দেয়ালে কোনো কথা নিয়ে নতুন কোনো কথা নেই। তারা হঠাৎ করে ৩২ নম্বর নিয়ে মহাকান্নাকারি শুরু করে দিয়েছে। তো এটা ভালো হলো। আমি ওই যে ৩২ নম্বর ভাঙার যে আমি পক্ষে, আমি এটা বলবো না, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ৩২ নম্বর ভাঙার যে শর্ত,
এটা তৈরি করেছে প্রথমত শেখ হাসিনা উস্কানি দিয়ে, এবং এটার সঙ্গে সহযোগী ভূমিকা পালন করেছে বর্তমান সরকার। আমি যে বলেছি শেখ হাসিনা যখন দাবি করে আমি প্রধানমন্ত্রী, তিনি তো পদত্যাগপত্র দিয়েছেন বলে দাবি করেছেন, সে পদত্যাগপত্র কোথায়? আমার এটা তো সিম্পলি এটা ফ্রয়েডিয়ান স্লিপ না তো। আমি যে কথাটা বললাম, আপনি বৈধভাবে আমাকে বলেন যে তার পদত্যাগপত্র কোথায়। আপনি যদি এই যে শুরুতে আমি বলেছি এগুলো বিপজ্জনক। আপনি যখনই একটা আইনি প্রশ্নকে যখন মীমাংসা করেন না, তখন বিপদ আকারে থাকে। মানে আপনি মীমাংসা করেন নাই বলে আজকে শেখ হাসিনা দিল্লিতে বসে কথাগুলো বলতে পারছে। যদি আপনাকে তাকে আইনিভাবে তাকে অপসারণ করতেন, তাহলে এই কথা বলার, বক্তব্য দেবার সাহসও তার হতো না, এবং এটা কূটনৈতিকভাবে ভারতও এটা গ্রহণ করতে না। আমি তো একটা এতটুকু কাণ্ডজ্ঞানটুকু তো আমাদের থাকা উচিত যে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে না কেন, এর পেছনে দিল্লির সমর্থন আছে। তো দিল্লি বক্তব্য দিচ্ছে কিছু, দিল্লির চোখে তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি চানবান আছেন। আপনি আন্তর্জাতিক আইনের চোখে তো তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি চানবান আছেন, আপনি না চাইতে পারেন, সেটা আপনার ব্যাপার। এই রাজনৈতিক লড়াইটা তো আমরা সম্পূর্ণ করি নাই। তাহলে 32 নম্বরটা ভাঙবার জন্য দায়ী কে? 1 নম্বর শেখ হাসিনা, 2 নম্বর বর্তমান সরকার, 3 নম্বর বর্তমান সরকারের মধ্যে যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে আঁতাত রেখে একটা আইনি সমাধান দেবার চেষ্টা করছে বারবার। যারা আইনি সমাধান দিয়েছে বাংলাদেশের এই বর্তমান এই গণঅভ্যুত্থান পরবর্তী কী ধরনের রাষ্ট্র হবে, এটা শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান দিয়ে যারা নির্ণয় করেছে, এর জন্য 100% দায়ী তারা। কারণ তারাই আঁতাতটা করেছে, তারা এই যেটাকে আমরা বলি এই ব্যবস্থাটা তারা বহাল রেখেছে। তাহলে 32 নম্বর ভাঙার রাজনৈতিক তাৎপর্য হলো এই যে এই যে সকল আওয়ামী শক্তিগুলো সরকারের মধ্যে এবং সরকারের বাইরে সক্রিয়, তাদের প্রতি একটা হুঁশিয়ারি বার্তা। এবং হুঁশিয়ারি বার্তা তো তারা শুনেন নাই। এবং বিএনপির আমি একটু আগে বলেছি, বিএনপির প্রত্যেকটা ভূমিকা বাংলাদেশকে আরও বিভাজিত করছে, ঐক্যের চেয়ে বিভক্তি তৈরি করছে। এবং তরুণদের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিপ্রায়, এটাকে যখন তারা শুনছে না, এটা ক্রমশ একটা আরও বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাবে। এই যে না শোনাটা, আপনি শুনছেন না, এটাই তো আমি রাজনীতি। আমি শুনবো না, না শুনে বাংলাদেশটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করব, তারপরে তথাকথিত সাংবিধানিক অর্থে বা আন্তর্জাতিক আইনের চোখে এই যে যিনি বৈধ প্রধানমন্ত্রী, তাকে সে আবার বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেব। এইটাই তো রাজনীতি। আপনি তো এই খেলাটা খেলছেন বাংলাদেশের জনগণের সঙ্গে। ফলে তরুণদেরকে সাবধান হতেই হবে। তারা এত জীবন দিয়ে এটাকে উৎখাত করেছে, তারা কি আবার এটার জন্য আবারও তারা জীবন দেবে নাকি? এবং আমি মনে করি এটা আরও বিপজ্জনক হবে এই কারণে, কারণ এখনকার যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী মনে রাখবেন হতে পারে যে শেখ হাসিনা আমলে বিভিন্ন জেনারেলদের তিনি নিয়োগ দিয়ে গিয়েছেন, ঠিক আছে? এখন আইন শৃঙ্খলার পূর্ণ দায়িত্ব আপনি সেনাবাহিনীকে দিয়েছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের নয়। আপনি যদি এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, বিশৃঙ্খলার রূপটা কী হবে? রূপটা হবে সেনাবাহিনী বনাম জনগণ। সিভিল ওয়ার তো শুরু হয়ে গেছে, আর কি বাকি কী আছে? সিভিল ওয়ার তো মানে তার বসে সবসময় হানাহানি হতে হবে তা তো না। আপনি তো সিভিল ওয়ার প্রথম দিনই আপনি শুরু করেছেন যখন আপনি একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন আপনি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেননি। পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাটাই হলো আপনার এই যেটাকে বলেন সিভিল ওয়ার, আপনার গৃহযুদ্ধকে কি অতিক্রম পাশ কাটিয়ে যাবার, গৃহযুদ্ধ যেন না ঘটে, এটা না ঘটাবার আইনি এবং রাজনৈতিক শর্ত। কারণ ডক্টর ইউনূস কাছে সকল আইনি শক্তি তার কাছে, তিনি যা কিছু করবেন এটা হয়তো জনগণের পক্ষে তিনি করতেন। এখন তিনি যা কিছু করবেন তিনি পুরনো শেখ হাসিনার রাষ্ট্রের পক্ষে তিনি করবেন। সেনাবাহিনী এখন যা কিছু করবে তা শেখ হাসিনার পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রের পক্ষে তারা ভূমিকা রাখবে, কারণ তারা তো সংবিধানের অধীন। তো তারা তো শেখ হাসিনার সেনাবাহিনী আইনের চোখে, এবং তার প্রধান তো রাষ্ট্রপতি। আপনার সকলে বলছে বিনা না রাষ্ট্রপতি কিছু নয়, নিরীহ মানুষ, নিরীহ মানুষ, নিরীহ মানুষ। নিরীহ মানুষ আপনি কী বলেন নিরীহ মানুষ? কারণ এটা তো শুধুমাত্র ক্ষমতার বদলটা ঘটছে। ক্ষমতার বদল তো আপনাকে চোখে দেখে হবে না। এটা তো এমন না যে আমি এখানে গ্লাস এক মাইটে এখান থেকে এখান থেকে হবে, ঘটনাটা এভাবে ঘটে না। ক্ষমতাটা বদল লোকের গণচেতনার মধ্য দিয়ে, ঘটনাটা বদলটা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে। আপনি এখন সেনাবাহিনীকে জনগণের বিপরীতে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন। একটা দেশ, আমাদের কিচ্ছু নেই, আত্মরক্ষার আমাদের কিচ্ছু নেই, এই শেষ একমাত্র অবশিষ্ট হচ্ছে সেনাবাহিনী। আপনি তাকেও ধ্বংস করবেন ইন্ডিয়া এখন। এবং এটা আমি আজকে আপনার এই ক্যামেরার সামনে সাক্ষ্য দিয়ে যাচ্ছি
যে যদি এটাকে আমরা চলতে দিই, এই পুরো আজকে ট্রাম্প বা যেটাকে আমরা বলতে পারি দিল্লি, ওয়াশিংটন এবং আপনার ইসরায়েলের তেল আভিভের তাদের যে অক্ষশক্তি, এই অক্ষশক্তির যে প্রধান উদ্দেশ্য এই উপমহাদেশে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে বিলুপ্ত করা। এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি এখনই সতর্ক না হয় তাহলে এর মূল্য তাদেরকে চরমভাবে তাদেরকে দিতে হবে। এবং আজকে অনেক বেশি দায়িত্ব, আমি বলি রাজনৈতিক দিক থেকে তাদেরকে অনেক বেশি দায়িত্ববান হতে হবে এবং তারা সেই দায়িত্ব তারা পালন করছেন। আমি দেখি সেনাবাহিনী কিন্তু একদমই কোনো কথা আপনি হস্তক্ষেপ করছেন না। কিন্তু আমি প্রশ্ন করছি যে সরকার যে উপদেষ্টাদেরকে তাড়াতে বসাচ্ছে, তারা তো সেনাবাহিনী দেশের নাগরিক, তাদেরকে যে বক্তব্য থাকতে পারে, আপনি তাদেরকে তো জিজ্ঞাসা করছেন না। আপনি জিজ্ঞাসা করছেন না সেনাবাহিনী কি একটা দারোয়ান নাকি এটা দেশের? তাদের ওতে নাগরিক, তারা সেও তো বাংলাদেশের সম্পর্কে তার একটা বক্তব্য থাকতে পারে, ঠিক আছে না? বা যদি তার কোনো যেখানে তার ভুল আছে সে ভুল তাকে তো শুধরাবার সুযোগ আপনি দেবেন। শেখ হাসিনার অধীনে সে কমান্ড শুনেছে, শেখ হাসিনায় নাই, ফলে তাকে তো রূপান্তরে, তাকে তো একটা গুণগত রূপান্তরের সুযোগ আপনি দেবেন, সেটা তো আপনি দিচ্ছেন না। তাহলে আপনি গৃহযুদ্ধের পরিস্থিতি আপনি সম্পূর্ণ বহাল রেখেছেন কেন? যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনি একটা তথাকথিত সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আপনি গঠন করেছেন, জনগণকে ক্ষমতা গ্রহণ করতে দেননি, আপনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ফলে আগামী দিনের লড়াইটা জনগণ বনাম ফ্যাসিজম, জনগণ বনাম ফ্যাসিস্ট শক্তি, এই লড়াইটা তো আসবে। এটাকে আপনি কী করে এটাকে পাশ কাটাবেন? এখান থেকে আমরা একমাত্র পাশ কাটতে পারি যে প্রশ্নটা আপনি শুরুতে করেছেন, তরুণরা নতুন রাজনৈতিক দল করতে চায়, তরুণরা এই সমস্যার সমাধানের তাদের নিজস্ব একটা চিন্তা আছে এবং সেই চিন্তায় প্রচুর বিচক্ষণতা আছে, সেখানে যথেষ্ট দূরদর্শিতা রয়েছে। তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের কথা শুনতে যদি ভালো না লাগে, আমরা তাদের পক্ষে যারা কথা বলার চেষ্টা করছি অন্তত আমাদের সঙ্গে কথা বলুন, আমরা কী বলতে চাইছি, আসুন কথা বলি, কথা বলে দেখি আমরা কী করে সমাধানটা বের করতে পারি। কারণ আমাদেরকে অবশ্যই গৃহযুদ্ধ এড়াতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রক্তপাত এবং বিশৃঙ্খলা এড়াতে হবে। যদি এড়াতে হয় তাহলে ডক্টর ইউনূসকে কথা বলতে হবে। আপনি ওখানে তরুণরা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আর 6 মাস চলে গেছে, 6 মাস কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম। আপনি এখনও পর্যন্ত একটা অবৈধ সরকার আকারে বসে আছেন আমাদের সামনে এবং আপনার চোখের সামনে কিন্তু 32 নম্বর ভাঙা হলো। আপনি রক্ষা করতে পারেন না কেন? যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে সভাপতি জানমাল রক্ষার ক্ষমতা আপনার নাই, তাহলে এই হোম মিনিস্টার আপনি রেখেছেন কেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই যিনি আছেন তার দায়িত্বটা কী? তার কী দায়? আমি শুধু তাই না, তিনি যে কিছু করতে পারেন তাকে আবার 2টা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন আপনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃষির মতো গুরুত্বপূর্ণ রুরাল এলাকায় সমস্ত, এটার মধ্যে একটা, তার পক্ষে কী করে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভব? আপনি এক একটা উপদেষ্টা যারা মূলত ভারতের সঙ্গে যুক্ত, ইন্দো মার্কিন ইসরায়েলি অক্ষশক্তির সঙ্গে যেসব উপদেষ্টারা জড়িত, তাদেরকে 2টা 3টে করে মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। কী জন্য? ওয়াই? এই মন্ত্রণালয়গুলোতে আপনি 6 মাস শুরু, এখানে তো অনেক সিদ্ধান্ত হবে যেটা বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে, তা আপনি কেন দিচ্ছেন এগুলো? তা আপনি তো এই কথাগুলো বলতে তো হবে তাকে। ফলে একদিকে যদি আপনি বিএনপির দিকে তাকান তাহলে বিএনপির ক্ষোভেরও কারণ আছে। আপনি তো এইভাবে তো রাষ্ট্র চালাতে পারবেন না। আপনি যদি রাষ্ট্র চালাতে না পারেন তাহলে আপনি বলুন আমি পালা চালাতে পারছেন না, তাহলে আপনি নিলেন কেন? চালাতে না পারলে রাষ্ট্র তো ছেলে খেলা না, তারা আপনি যে সেই ক্ষেত্রে দায়িত্ববান তো হতে হবে। তারা আমরা যে একটা প্রথম থেকে তাকে সমর্থন দিচ্ছি, তাকে সমর্থন দিয়ে সকলভাবে তাকে আমরা চেষ্টা করছি রক্ষা করতে, বিভিন্ন রকম আপনার দ্বন্দ্ব, বিভিন্ন রকম বিশৃঙ্খলা থেকে, তিনি তো এসে কথা বলেন না আমাদেরকে, বলুন আপনাদের বক্তব্যটা কী? আমি উপর থেকে নিজের মতো করে ধরে ধরে ওই মার্কিন নাগরিক যারা, এদেরকে ধরে ধরে আপনি বসিয়ে দিচ্ছেন ক্ষমতায়। আপনি শেষ দেখতাম যে আরেকজনকে, একটা মার্কিন নাগরিককে বসে আপনি বাংলাদেশে বসিয়ে দিচ্ছেন। এত বড় গণঅভ্যুত্থান মানে মার্কিন নাগরিক কী করে আসে? আপনি বাংলাদেশি হতে পারেন, আপনি মার্কিন নাগরিকরা থাকবে কি জন্য? আমাদের বাংলাদেশের সংবিধানে দূরা নাই, আমি তাদেরকে বাংলাদেশের গঠনতন্ত্র প্রণয়নের অধিকার দিয়েছি। আমি ব্যক্তি আকারে তাদের কথা আমি বলছি না, ব্যক্তি আকারে এটা ইররিলেভেন্ট। আপনি কিসের ভিত্তিতে যিনি একটা মার্কিন নাগরিক এবং তাকে মার্কিন নাগরিক হওয়া পরে আপনি যদি মার্কিনদের একটা পরামর্শ চান তো সরাসরি মার্কিনদের সঙ্গে কথাই বলেন না কেন? আপনি সেই মার্কিন নাগরিক নিয়ে এসে বাংলাদেশের সংবিধান সংস্কার কী হবে সেখানে তাকে বসিয়ে দিয়েছে। এটা তো চরম অপমান একটা দেশকে। এই দেশকে তো আপনি এভাবে অপমানিত করতে পারেন না, তাহলে এটা কেন করবেন আপনি? এবং আপনি উপর থেকে এমন সব সংস্কারের কথা বলছেন যে সংস্কারগুলো অর্থহীন, মূল প্রশ্নের ধারে কাছে নেই। কারণ পুরো গণঅভ্যুত্থানটা হচ্ছে গণসার্বভৌমত্ব, পপুলার সভারেন্টি কামের জন্য। দেখুন
এই সংস্কার কমিশনের কোনো বক্তব্য নেই তার সম্পর্কে। পপুলার সভারেন্টি ভিত্তিতে আমরা কী করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবো, এটাই তো ইস্যু। সেপারেশন পাওয়ারের তর্কটা আছে, ডিসেন্ট্রালাইজেশনের তর্কটা আছে, কিসের ভিত্তিতে করবো, এটা কোনো তর্ক নেই। এবং অন্য কথা বাদ দেন, খুব সিম্পল, আমরা কি আদৌ পার্লামেন্টারি ব্যবস্থা রাখবো, নাকি আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্র সরকার ব্যবস্থা, এটাকে গ্রহণ করবো? এটা তো তর্কের বিষয়। আমাদের তো একসময় প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, তো আমাদের সমাজে এই তর্কটা আমরা করি নাই। এইটা তো তর্কের বিষয় সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখছেন এই সরকার আমাদেরকে ভীষণভাবে হতাশ করেছে। তা এতে 6 মাস চলে যাচ্ছে, আপনি আর কতদিন আমি ধৈর্য ধারণ করব? এখন এই ধৈর্যটা কেন আমাকে একটু অধৈর্য মনে হচ্ছে, কারণ আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি একটা ইন্দো মার্কিন ইসরায়েলি অক্ষশক্তি শক্তিশালীভাবে কাজ করছে, এবং তার প্রধান টার্গেট বাংলাদেশের সেনাবাহিনী, এবং বাংলাদেশকে একটা সিম্পলি আর একটা গাজায় তৈরি করবার একটা পরিকল্পনা চলছে। এই যে বাংলাদেশকে গাজায় পরিণত করার জন্য আপনি যেগুলা করছেন, আপনি যে পরিস্থিতিটা বজায় রাখছেন, এটাকে পরিহার করবার পথটা কি, এটা নিয়ে তো আপনি আলোচনা করছেন না। আর আমাদের অনেকগুলো ভুল ধারণা আছে। ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নন, এটা ভুল ধারণা। তিনি তো ক্লিনটন প্রশাসনের কাছে তিনি গ্রহণযোগ্য। ক্লিনটন প্রশাসন একটা ছিল একটা ওয়ার মঙ্গার মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি যুদ্ধটা তার সময় চলেছে। সে ক্লিনটন বলুন, ওবামা বলুন, এবং তার যে সোকল ক্লিনটন ফাউন্ডেশন, এটা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ফাউন্ডেশন আকারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত। তার সঙ্গে রিপাবলিকানদের সম্পর্ক অত্যন্ত দুর্বল। ইউনূসকে তো আমরা ব্যক্তিগতভাবে তো আমরা আগে থেকে তো তাকে আমরা নিন্দা করবো, তো আমি এখন নিন্দা করতে রাজি নই, কারণ তিনি তার চেয়ে সেই মুহূর্তে তার চেয়ে ভালো মানুষ কে ছিল বলুন? কিন্তু আপনি যদি দেখেন তার রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক তার সেক্ষেত্রে তাদের সঠিক পদক্ষেপ নেবার যেই কাজগুলো, তিনি কারো কথা শুনছেন না। আমরা তো এই কথা প্রথম দিন থেকে তাকে শুধু এনেই তো আমরা বসে থাকি না, আমরা তাকে পরামর্শ দিতে চেষ্টা করছি, তাকে রক্ষা করা, তাকে বিভিন্নভাবে তার এই সরকারকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। হয়তো আগামী দিনে আবারও চেষ্টা করব, কিন্তু তাকে তো কথা বলতে হবে। কিন্তু আমাদের সঙ্গে কথা না বলে তিনি বিএনপির সঙ্গে কথা বলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর বিএনপির ওসব পুরনো কিছু কিছু লোকগুলা, যাদের সঙ্গে আওয়ামী লীগের আসলে কার্যত কোনো পার্থক্য নাই, তাদের সঙ্গে তিনি আঘাত করছেন। আর বিএনপি পরিষ্কারই বিএনপি মেসেজ দিচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। তার সমস্ত রাজনৈতিক পদক্ষেপ সেদিকে চলে যাচ্ছে, তিনি সেদিকে মুক্ত দিচ্ছেন। দেখুন, আমি বারবার 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 বলেছি, গণ এবং দল এক কথা নয়। আমরা জনগণের পক্ষে, রাজনৈতিক দল মানে জনগণের প্রতিনিধি নয়, এটা মনে রাখতে হবে। রাজনৈতিক দলগুলো এর আগে গঠিত হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে, ফলে তারা বৈধ ওই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বা তাদের গণপ্রতিনিধিত্ব আইনের অধীনে, ঠিক না? ফলে আমরা যখন নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব, তখন তো এই গণপ্রতিনিধিত্ব আইন তো থাকবে না। তো সেই আইনের অধীনে এইগুলো আদৌ রাজনৈতিক দল আকারে স্বীকৃতি পাবে কিনা, তাদেরকে নতুন করে তো নিবন্ধন নিতে হবে। যেমন করে নতুন নিবন্ধন নিতে হচ্ছে, কিন্তু সে নতুন নিবন্ধন হবার আগেই তিনি নির্বাচন কমিশন বসিয়ে দিয়েছেন। আমি তো আগে আপনি সংবিধান সংস্কারের জন্য কমিশন বানিয়েছেন, আপনি জনপ্রশাসন সংস্কারের জন্য কমিশন বানিয়েছেন, ঠিক আছে? আপনি দুদকের জন্য আপনি কমিশন বানিয়েছেন, সব কিছু হবার আগে আপনি লোক বসিয়ে দিয়েছেন। এটা তো হয় না। তাহলে আমরা তো ন্যায্যতা অপেক্ষা করেছি, আমরা একদম মতো অপেক্ষা করেছি। এখন আপনি যদি প্রত্যেকটা পদক্ষেপ একটা ইন্দো ইসরায়েলি মার্কিন তাদের স্বার্থের পক্ষে গ্রহণ করেন, তার সর্বদাই জনগণ এর বিরোধিতা করবে। ফলে তো আমি তো দেশের পক্ষে, জনগণের পক্ষে তো আমাদের মতো অল্প দু একজন যারা আছে আমাদের কথা বলতেই হবে, আমরা তো চুপ করে বসে থাকতে পারবো না। ফলে আমরা বলছি যে আমরা এখনও মনে করি যে ডক্টর ইউনূস তিনি বিচক্ষণ মানুষ, তিনি আমাদের কথা শুনবেন এবং আশা করি তিনি শুনবেন এবং সমাধান করবার আপোষের বহু দিক আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি তার যে নতজানু যে তার যে নীতি, এটা মারাত্মক বিপদ তৈরি করছে। তাকে অবশ্যই সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে কথা বলতে হবে, সেনাবাহিনীর সহ। আপনি সেনাবাহিনীকে এটা কী বলে প্রস্তর মূর্তির মতো আপনি ক্যান্টনমেন্টে বসিয়ে রাখবেন, যেন তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো ভূমিকা নেই, তাদের কোনো দায় নেই, ঠিক না? আর তাদেরকে নিয়ে ব্যবহার করবেন পুলিশের মতন, না, এটা তো হবে না। এইভাবে তো আপনি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না। আমাদের একটা শক্তিশালী গণপ্রতিরক্ষা দরকার আছে, আমার একটা বই আছে গণপ্রতিরক্ষা, সে আছে। সেখান থেকে আমার নতুন করে তো আমাকে সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, আমাকে পুরো পুলিশ
পুনর্গঠন করতে হবে, আমাকে পুরো জনপ্রশাসন পুনর্গঠন করতে হবে। তো আমাদের তো মেলা কাজ, বিস্তর কাজ, কাজের তো শেষ নাই। তো সেটা তো একমাত্র হতে পারে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার, যার বক্তব্য, তার আদেশই হবে আইন। দেখুন, সামরিক সরকার যখন ক্ষমতা আসে, অভ্যুত্থান করে, তখন তারা কি করে? সংবিধান তারা বাতিল করে অথবা স্থগিত করে এবং ফরমান দ্বারা দেশ চলে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার পারবে না কেন? এটা বিপ্লবী সরকার। ফাইন, যখন করে না তো অসুবিধা। আমি তাই তো শুরুতে আমি ব্যাখ্যা করলাম যে তরুণরা তো এই কম্প্রোমাইজটুকু করেছে। তো আমরা যারা আমাদের এই কম্প্রোমাইজ করতে তো আমাদের কোনো আপত্তি করিনি। তো তার জন্য 6 মাস লাগিয়ে দেবেন এবং এইভাবে ক্রমাগত একটার পর আপনি এই গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে যাবেন। তারপর যখন এই 32 মাস ভাঙবে, তখন আপনি এই মায়া কান্না শুরু করে দেবেন। আপনি সারা পৃথিবীতে দেখাবেন যে না, বাংলাদেশে কোনো সরকার নেই। এটা মোকাবেলা করবেন কী করে? আপনি যখনই আন্তর্জাতিকভাবে ক্যাম্পেইনটা চলছে এখন বাংলাদেশে যে এখানে কোনো সরকার নাই, যদি থাকতো তাহলে 32 মাস ভাঙা হলো কেন? 32 ছাত্ররা ভাঙতে চাইবে, এটা তো অন্যায় কিছু না। তাহলে কি করে? আপনি একটা অন্য দেশে কি করে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী থাকে, বিক্ষোভ করে, তাদের সঙ্গে হাতাহাতি হয়, একটু তারা চেষ্টা করে, দুই পক্ষ চেষ্টা করে, কিন্তু জানমাল রক্ষার ভূমিকাটা আইনের অধীনে রাষ্ট্র সেই ভূমিকা পালন করে। আপনাদের সেই ভূমিকা পালন করেননি। আপনি একদিকে এই 32 নম্বর শেখ হাসিনার উস্কানিতে ভাঙবার পরিস্থিতি আপনি তৈরি করে রেখেছেন। আপনি কি জানতেন না শেখ হাসিনা যখন এরকম একটা বক্তব্য দিবে, সমস্ত বাংলাদেশের তরুণ সমাজ ফুঁসে উঠবে? এটা যে কোনো লোককে বোঝা উচিত। তাহলে স্থাপনাগুলোকে আগে থেকে পাহারা দেওয়া হলো না কেন? তাহলে আপনি যদি না হয়ে থাকে, তাহলে এখন যিনি আমাদের হোম মিনিস্টার আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাকে জবাবদিহি করছেন না কেন? এটা দায়িত্ব কে নেবে? নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, তাকে নিতে হবে। কিন্তু তার কোনো কথা না বলে আপনি কি বলতেছেন? মায়া কান্না কাঁদতেছে সকালে 32 নম্বর নিয়ে। আজকে বিরাট একটা ক্ষতি হয়েছে, আমাদের স্মৃতি ইতিহাস সব ধ্বংস হয়ে গেল। আরে ভাই, স্মৃতি ইতিহাস তো ধ্বংস হয় না। স্মৃতি ইতিহাস তো থাকে, লেখালেখির মধ্যে, ইতিহাসের মধ্যে থাকে, আমাদের স্মৃতি থাকবে। শেখ মুজিব তার যে ঐতিহাসিক অবদান, এটা কখনোই বাংলাদেশের ইতিহাস থেকে যাবে না। এটা বাজে কথা। কিন্তু ফ্যাসিস্ট শেখ মুজিব, যেটাকে ছাত্ররা মুজিববাদ বলছে, এটার তো বিলুপ্তি ঘটতে হবে। তো প্রথম থেকে তারা এটা বলছে, তা আপনি তাদের কথা শুনবেন না কেন? আপনি কি মুজিববাদের পক্ষের লোক? তাহলে আপনি যদি মুজিববাদের পক্ষে না হন, ফ্যাসিজমের পক্ষে না হন, তাহলে তো কান্নাকাটি করছেন কি জানেন? আপনি কি বলতে পারেন? যে ছাত্রদের এটা বলতে পারেন যে দেখো বাবা, ফ্যাসিজম তো কোনো বাড়িতে বাস করে না, তাহলে বাড়ি ভাঙলে তোমার ফ্যাসিজম যাবে না। ফলে তোমাদের লড়াইটা আরও কঠিন হয়েছে। এখন ফ্যাসিবাদটা মতাদর্শ আকারে বিভিন্ন রকম শক্তি হিসেবে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলি, মার্কিন এবং দিল্লি অক্ষশক্তি হিসেবে যেভাবে হাজির রয়েছে, যেমন ইসরায়েল, মার্কিন এবং ভারত, এই অক্ষশক্তির মাধ্যমে, এই ত্রিভুজের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশের প্রয়োগ হচ্ছে এখন, এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাও। এটা লম্বা লড়াই, আপনি কি করে এটা এড়াবেন? এটা তো উপমহাদেশে বিরাট একটা ঘটনা। 5ই অগাস্টের গণ অভ্যুত্থান একটা বিশাল ঘটনা। এটা ল্যাটিন আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে, আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছে, এশিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। তা আপনি এটাকে এত ক্ষুদ্র ভাবছেন কি জন্য? এই তরুণদেরকে এত হেয় ভাবছেন কেন? বিএনপি বা তাকে এত হেয় ভাবে কি জন্য? এটা তো আমরা যখন তরুণ ছিলাম, আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, আমরা যখন আমাদের সংস্কৃতির জন্যে আমরা রবীন্দ্রনাথের গান গাইতে চাই, আমরা আমাদের বাংলা ভাষার সংস্কৃতির পক্ষে যখন দাঁড়িয়েছি, তখনও তো আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সারা দুনিয়ার লোক। তো তাতে কি বাংলাদেশের আপনার স্বাধীনতা কি এখানে ঠেকেছিল? ঠেকে তো যায়নি। ফলে বাংলাদেশের এই যে স্ফুরণটা, এই যে বীজটা তৈরি হয়েছে, এই বীজটা যে না বলেছেন, এই বীজ রোপিত হয়ে গেছে। এটা গাছ হবে, আপনি এটাকে থামাতে পারবেন না। এখন সেই বীজটাকে সঠিকভাবে গড়তে দেওয়ার ক্ষেত্রে এটা যেন সুস্থ পুষ্ট বৃক্ষ হিসাবে আমাদের সকলকে ছায়া দিতে পারে, সেটাই হবে আমাদের সকলের লক্ষ্য। সেখানে যদি আপনি দ্বন্দ্ব তৈরি করতে চান, বাইরের শক্তি, ভূরাজনৈতিক এই যে ভারসাম্যর পরিপ্রেক্ষিতে সমীকরণের ভিত্তিতে যদি আপনি তাদেরকে দমন করতে চান, আপনাদের তরুণদেরকে দমন করতে চান, এটা কিন্তু আপনার আরও এটা রক্তবীজের মতো, একটা তরুণ থেকে আরও লক্ষ তরুণ জন্মগ্রহণ করবে। কারণ 5ই অগাস্টের মধ্যে যে ঘটনা ঘটেছে, এটা ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল ঘটনা। এটাকে এত সহজে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। কে করেছে, কীভাবে করেছে, এগুলো বাজে কথা। কারণ কর্তা জনগণ, এজেন্সি, ইতিহাসে যারা কর্তা 5ই অগাস্টে, তারা কিন্তু জনগণ।
এই জনগণ যতক্ষণ পর্যন্ত না তার অভিপ্রায় বাস্তবায়িত না করবে ততক্ষণ পর্যন্ত তার লড়াই চলবে। এটাই তো ইতিহাস আমাদের শেখায়। এর বাইরে তো ইতিহাস বলে কিছু নাই। আপনি যে 69-এ আপনি যখন এই যে 21শে ফেব্রুয়ারিতে যখন আপনি গুলি চালালেন 52 সালে, এর পরিণতি কী হয়েছে? পরিণতি কি বাংলাদেশ হয়নি? পাকিস্তান ভাঙেনি? পাকিস্তানকে থেকেছে? তাহলে 5ই অগাস্টের যে ঘটনা ঘটেছে এটা অবশ্যই একটা নতুন বাংলাদেশ, হয়তোবা আরও বড় বাংলা, আরও বৃহত্তর বাংলার জন্ম দেবে, কে জানে। এবং এটা উপমহাদেশের জন্য একটা অশনির সংকেত বটে, কারণ উপমহাদেশকে বুঝতে হবে এটা নতুন একটা ঘটনা এবং এটা কাশ্মীর না যা আপনি এটাকে দমন করে ফেলতে পারবেন। এটা লম্বা লড়াই এবং এই লড়াইটা অবশ্যই একটা ইতিবাচক পরিণতির দিকে যাবে। আমরা বেঁচে থাকবো কিন্তু বলতে পারবো না, কিন্তু ইতিবাচক পরিণতির দিকে যাবে। অন্তত আমাদের যে ইতিহাসের যে অভিজ্ঞতা, আমরা যেভাবে ইতিহাস বুঝি, আপনি এটাকে পাশ কাটিয়ে এগোতে পারবেন না। আমাদের একমাত্র কাজ হবে এটা যেন সঠিক পথে যায়, এটা যেন উচ্ছৃঙ্খল না হয়, এটা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যেটা আমাদের ক্ষতিকর, যেন আন্তর্জাতিকভাবে আমরা টিকে থাকতে পারি। এবং সেক্ষেত্রে যেন আমাদেরকে এই দোষারোপ যেন কেউ না করে যে এই দেশে কোনো রাষ্ট্র নেই, এই দেশে কোনো সরকার নেই। সেক্ষেত্রে আমি অবশ্যই ডক্টর ইউনূসের পাশে থাকবো, এটা আমরা চাইবো না ডেফিনেটলি, কিন্তু তাকে সচেতন এবং তাকে ঘুম থেকে জেগে উঠতে হবে। আমি গণমানুষের যে কোনো অভিপ্রায়, যে কোনো ইতিবাচক অভিপ্রায় এর বাস্তবায়নের পক্ষে থাকবো, দলে থাকি বা না থাকি, এর সঙ্গে কোনো সম্পর্ক না। হয়তো ছাত্ররা জানে যে ফরহাদ মাজারকে তো ওই সিম্পলি পদের জন্য তিনি আগ্রহী না আদৌ, আমি তো থাকবোই। আমি 2013 সালের 5ই আগস্ট আমার বই বেরিয়েছে গণ অভ্যুত্থান গঠন, আপনি হয়তো দেখেছেন। আর 2024 সালে 5ই আগস্ট হয়তো কাকতালীয়, কিন্তু গণ অভ্যুত্থানটা ঘটেছে, ঠিক আছে। আমি 5ই আগস্টে বলেছি যে শপথ নিতে হবে জনগণের কাছে, এটাই ইতিহাসের নিয়তি, এটাই ইতিহাসের নিয়ম, এটাই ঘটবে, এটা বলে গিয়েছে 5ই আগস্টে, এটাই ঘটবে। আর যতক্ষণ আপনি এটা করতে না পারছেন, আপনি গণ অভ্যুত্থানকে যখন অবধি আপনি তাকে যথাযথ আইনি এবং রাজনৈতিক মর্যাদা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই বিশৃঙ্খলা থাকবে। যখনই তাকে আইনি এবং রাজনৈতিক দুটো, একটা হচ্ছে আইনি মর্যাদা, মানে গণ অভ্যুত্থানের পরে জনগণই সার্বভৌম, এটা আইনিভাবে প্রতিষ্ঠিত করা, মানে ডক্টর ইউনূস হোক বা যিনি হোক না কেন, যিনি জনগণের পক্ষে আদেশ দিবেন তার আদেশই হবে আইন, যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করছি। এটা হচ্ছে গণসার্বভৌমত্বের অতি সাধারণ নীতি, পৃথিবীতে সকলে জানে, ঠিক আছে। তো ফলে আপনি এটা করেন নাই, ফলে আপনার এখন হবে পূর্ণ ক্ষমতা সম্পন্ন আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন, যার ফরমান, যার আদেশই হবে আইন। এবং কী করে হবে এটা আমি বিস্তৃত বলেছি আর বিভিন্ন রকম আপনার বক্তব্যের মধ্যে, নতুন করে আমি আর বলতে চাইছি না। এবং এটা করার বহু পদ্ধতি আছে, বহু রকম আপনার ফর্মুলা। দক্ষিণ আফ্রিকা আছে, চিলিতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তারপরে রয়েছে ফরাসি বিপ্লব, বহু রকম জায়গায় রয়েছে কী করে আপনি এটা করতে পারেন। আমাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এটা আমাদের নিজস্ব একটা মডেল আমরা তৈরি করতে পারি, কিন্তু এটা আপনাকে করতেই হবে, এটা করতেই হবে। জনগণের অভিপ্রায়কে বাস্তবায়িত করতে হবে। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করাটাকেই বলে গণতন্ত্র, নির্বাচনী গণতন্ত্র বলে না। ফলে যতক্ষণ না আমরা এই হুঁশে না আসবো, যতক্ষণ না ডক্টর ইউনূস এইটা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু মারাত্মক রকম ভুলের দিকে যাবেন। এবং শুধু তাই না, এখন যেটা আমি বারবার বলছি আপনাকে, এটা সেনাবাহিনীর জন্য বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ সেনাবাহিনী মনে বিভক্তি তৈরি হবে, তার পক্ষে বিপক্ষে আপনার বিভিন্ন রকম গ্রুপ তৈরি হবে, ছাত্রদের মধ্যে হয়তো বিভক্তি তৈরি হবে, জনগণের মধ্যে বিভক্তি তৈরি হবে। ফলে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য আমরা যেতে পারবো না। আমি ইতিমধ্যে যাতে কোনো রাজনৈতিক বিবেচনা নাই, এই তথাকথিত সেকুলার যারা বাংলাদেশে, এবং তারা কথা সব কিছুর মধ্যে খালি ইসলাম দেখে, ইসলাম বিদ্বেষ দেখে, ইসলামের শিবির দেখে সব কিছুর মধ্যে, এরা যে বিপজ্জনক করবে, কারণ তাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞার তাদের তাদের রয়েছে। কারণ বাংলাদেশে ওয়ার অন টেররের পরে স্বভাবতই বাংলাদেশে একটা ইসলামী টেন্ডেন্সি রয়েছে, একটা জাতিবাদী ইসলামী পন্থা রয়েছে, যেটাকে সমালোচনা করতে হবে, যাকে পরাজিত করতে হবে পলিটিক্যালি। কিন্তু আপনি যদি তাকে এই ইডিওলজিক্যালি মতাদর্শিকভাবে পরাজিত করতে না পারেন, আপনি যদি সঠিকভাবে একটা প্রক্রিয়ার মধ্যে তাকে নিয়ে আসতে না পারেন, আপনি তো বিপদের মধ্যে পড়বেন। আপনি কি আবার সিরিয়া হবেন নাকি? আমাকে আপনি আইসিস দেখবেন ওখানে, ওই যে যেই যা দেখছি ট্রাম্প যেটা বলছে যে ওখানে আইসিস যা তালেবান মারপিট করতেছে, আমরা কি বাংলাদেশকে ওরকম একটা জায়গায় ফেলে দেবো, ঠেলে দেবো? যদি ঠেলে দিতে না চাই, তাহলে ঠিক যেটা করে পলিটিক্যালি যে কাজগুলো সঠিকভাবে করা দরকার, ওই কাজগুলো তো আপনার করা দরকার, করতে হবে।
ঠিক না? তো সেই জন্য আমাদের প্রস্তাবনা খুব সিম্পল, যে আপনি একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন, আপনি এখন একটা উপদেষ্টা সরকার নয়, পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। 2 নম্বর, সংবিধান ফেলে দিন, বাতিল করুন, এবং এখন যিনি সংবিধান বাতিল করে সভাপতি আপনার যিনি প্রেসিডেন্ট রয়েছেন এখন, তিনিও চলে যাবেন, এবং একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন জনগণের অভিপ্রায় ধারণ করে, গণ অভ্যুত্থানের অভিপ্রায় ধারণ করে এইরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন, এবং জনগণের অভিপ্রায় যারা বাস্তবায়িত করতে সক্ষম, যারা এই সম্পর্কে চিন্তা করতে সক্ষম, ইন্দো ইসরায়েলি মার্কিন এজেন্ট না যারা, এদেরকে বাদ দিয়ে আপনি নতুনভাবে একটা সরকার গঠন করুন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন, এবং বাংলাদেশকে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি নিয়ে যান, সঠিক পদক্ষেপগুলো দেন। কারণ ডক্টর ইউনূস তো পরিষ্কার তার বোঝা উচিত তার এতদিনকার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে, এটা কোনো ভবিষ্যৎ নাই, এটা দাঁড়াবে না। 32 নম্বর ভাঙা মানে হলো এই পর্যন্ত তিনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন ওগুলো ভেঙে গিয়েছে, ওগুলোর কোনো তাৎপর্য এখন আর নাই। ফলে আপনাকে নতুন করে শুরু করতে হবে। নতুন করতে শুরু করতে হলে আপনাকে অবশ্যই পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে গঠন করতে হবে, যে কোনো সংবিধানের অধীন নয়। যে এই আগামী দেখুন রমজান আসছে, কারণ এই সরকারকে সিন্ডিকেট ভাঙতে হবে। যদি খাদ্য সুলভ মূল্যে সাধারণ মানুষকে পৌঁছাতে হয় তাহলে তাকে সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙতে হলে তাকে সত্যিকারে পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার গঠন করতে হবে। এই ধরনের দুর্বল সরকার দিয়ে কিচ্ছু করা যাবে না, এবং এই ধরনের একটা হোম মিনিস্টার, এই ধরনের আপনার এই উপদেষ্টা পরিষদ দিয়ে কিছু হবে না। সেখান থেকে এটাকে অবশ্যই এটাকে পুনর্গঠন করতে হবে, এবং সেই পুনর্গঠন যারা যখন আমরা করতে যাব সব অবশ্যই উপদেষ্টাদের মধ্যে যারা যারা নিষ্ঠাবান, যারা গণমুখী, তারা মেনে নেবেন ওটা। তার কেউ থাকবেন কি থাকবেন না কিছু আসে যায় না। আমাদেরকে নতুন করে পুনর্গঠন করতে হবে। নতুন করে পুনর্গঠন করার মধ্য দিয়ে আমাদেরকে জনগণের যে অভিপ্রায় গণ অভ্যুত্থানের মধ্যে যেটা ব্যক্ত হয়েছে এটাকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই বিএনপির সঙ্গে কথা বলতে হবে। বিএনপি সমর্থন করবে, এবং সেই সরকারে বিএনপি থাকুক। বিএনপিকে নির্বাচন আসতে হবে কেন? বিরোধী মনে করে একটা নতুন গঠন প্রণয়নটা আমাদের এখনকার কাজ, তো সেই সরকারে বিএনপি থাকুক, অসুবিধা কী? সেই সরকারে জামাত থাকুক, সেই সঙ্গে সেগুলাররা থাকতে পারে, ইসলামিস্টরা থাকতে পারে, যারাই মনে করে বাংলাদেশের জনগণকে আমরা একটা নতুন গঠনতন্ত্র দিব তারা থাকতে পারে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলবো যে কেন এটা খুব সম্ভব। খেয়াল করুন, আমরা যখন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমরা যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছি, তো স্বাধীনতার ঘোষণা তো আপনি পড়েছেন, আপনি জানেন, পড়েছেন তো। এই ঘোষণাটা কে দিচ্ছে? দিচ্ছে কিন্তু আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তখন ইউসুফ আলী স্বাক্ষর করেছেন, তাজউদ্দিন আহমদ নেতৃত্ব দিচ্ছেন, তাদের এই প্রবাসী সরকারি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তো স্বাধীনতার ঘোষণাটা আপনি একটু খেয়াল করবেন, স্বাধীনতার ঘোষণাটা কিন্তু একটা ইসলামী ঘোষণা। আপনি খেয়াল করেছেন কখনো? আমি কেন বলছি জানেন? পড়েছেন আপনি? কই, মানুষ তো আপত্তি করেনি। ওখানে তো সেকুলার বনাম ইসলাম তো কোনো ভাগ ছিল না। সাম্য কি ইসলামের আদর্শ না? অবশ্যই। আমরা ওই দিন স্বাধীনতার যুদ্ধ করেছি, ফলে মুক্তির বাণী এটাই, একটা বুর্জোয়া গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা ওই স্বাধীনতার ঘোষণায় রয়েছে। আমি বলছি দেখুন, এই স্বাধীনতার ঘোষণায় তো ইসলাম তো হাজির আছে, ওখানে তো সেকুলার বনাম ইসলামের কোনো বিভাজন নেই। আপনি তো সাম্যতা ইসলামও চায়, মানবিক মর্যাদা ইসলামও চায়, সামাজিক ন্যায়বিচার ইসলামও চায়। ইসলামের ভাষাটা হবে ইনসাফ, এই তফাৎ, আর তো কিছু না। আপনি যদি ইনসাফ বলতে বলেন এটা ইসলামী প্রোক্লামেশন, আর তারা বলছে সামাজিক ন্যায় বিচার। আর কী হলো ওটা? ওটা হয়ে গেল সেকুলার। তো এই তথাকথিত ধর্ম বনাম সেকুলারের বিভাজন তো একটা হাস্যকর বিভাজন। পৃথিবীতে কেউ এই ধরনের বিভাজন করে না। এই যে বিভাজনটা বাদ দিয়ে আপনি যে তথাকথিত সেকুলার এবং তথাকথিত ধর্মীয়, এই তথাকথিত আর্টিফিশিয়াল কৃত্রিম বিভাজনটা ভেঙে আপনি যেটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া ঠিক মতো আপনি পদক্ষেপ নেন, আপনি যদি পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নেন, সেই শিক্ষা নিয়ে বাংলাদেশে আপনি প্রয়োগ করেন, তো অবশ্যই আমরা সফল হব। ফলে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গেলে সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি, কারণ বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফলে কেন বিএনপি এই ধরনের উন্মাদের মতো আচরণ করছে এটা আমার মাথায় ঢুকছে না। কারণ একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা মানে হলো সবচেয়ে শক্তিশালী দল আকারে বিএনপি তার আদর্শই, তার যে জাতীয়তাবাদী আদর্শ, এটাই সে একটা ভাবে একটা একটা ফিলোসফিক্যাল ক্রিটিকের মধ্য দিয়ে, একটা পলিটিক্যাল ক্রিটিকের মধ্য দিয়ে, একটা ইকোনমিক ক্রিটিকের মধ্য দিয়ে, একটা জুডিশিয়াল ক্রিটিকের মধ্য দিয়ে সেটা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে। কিন্তু বিএনপির যে একত্রিত আমরা পড়েছি, সেখানে আমার মনে হয় না যে মেয়ের মধ্যে এমন কেউ আছে যারা আসলে পলিটিক্স বোঝেন,
যারা আসলে আইন বোঝেন, যারা আসলে রাজনীতি বোঝেন। ফলে এখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। ফলে এই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে। কিন্তু বিএনপিতে কোনো ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি নতুন একটা শক্তিশালী পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং সেই সরকারকে তারা সমর্থন করে। শুরুর দিকে তারা সমর্থন করেনি, হয়তো তারা বুঝতে পারেনি, হয়তো তারা ভুল করেছে। এটা ভুল হয়েছে অবশ্যই, তো ভুল তো শুধরাবার পথ আছে, তাদের ভুল শুধরাতে পারেন। আমি তো তৈরি তাদের সঙ্গে কথা বলার জন্য, তারাও যদি চান কথা বলতে পারি আমরা, ঠিক আছে। এখন আপনি যদি খালি বিএনপি খালি নির্বাচন দাও শুনে আপনি ভত হয়ে কেঁপে নির্বাচন করা শুরু করবেন, তা আপনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাত করছেন। এটা দিয়ে ডক্টর ইউনূস করছেন, এটা মারাত্মক রকম বিপজ্জনক ব্যাপার। আমি রাজনৈতিক দলকে নির্বাচন গিয়ে সে আবার কি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আবার আমাদেরকে 15 বছর শাসন করবে, এটাকে জনগণ মেনে নেবে? তো উনি তো ওই পক্ষে চলে যাচ্ছেন। এটা তো তার শোনার কথা না, তার তো শোনার কথা জনগণের কথা। আপনারা বলেন জনগণ কী চেয়েছে ওদিকে বলুন। বিএনপিকে তার এই কথা বলার কথা, তো তিনি তাদের সঙ্গে আপোষ করার কথা না। কিন্তু কেন করছে যেহেতু আপনাকে বলেছি, উপদেষ্টাদের মধ্যে এই ইসরায়েলি, মার্কিন এবং দিল্লি, আজকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই যে অক্ষশক্তি, এই অক্ষশক্তির পক্ষে একটা শক্তি কাজ করছে। এবং এটা আন্তর্জাতিক যে ভূরাজনীতি আমরা দেখছি, এই আন্তর্জাতিক ভূরাজনীতির এটা একটা সরাসরি প্রভাব। ফলে তার কুফলগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, এবং সেটা মোকাবেলা করতে হবে বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধিমানের সঙ্গে, একটা সঠিক কৌশলের মধ্যে দিয়ে, যেন আমরা বিভক্ত না হয়ে যাই, যেন আমরা ঐক্যটা ধরে রাখতে পারি। ঐক্য মানে আমাদের লক্ষ্যটা অর্জন করার ঐক্য। সে ঐক্যটা হচ্ছে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত করা। অ্যারিস্টটল যখন বলছিলেন মানুষ রাজনৈতিক প্রাণী, এই কথা বলার পেছনে তার যে যুক্তি ছিল, সেই যুক্তি হলো যে আমরা কথা বলতে পারি। যে আপনি আপনার কথা বলছেন, ফলে আমরা যুক্তির দ্বারা, কথার দ্বারা অবশ্যই পরস্পরকে বোঝাতে পারি। আর আপনি যদি অযৌক্তিক হন, সে তো আমি গণশত্রু আকারে আপনি হাজির হয়ে যাবেন, জনগণকে গ্রহণ করবে না আপনাকে। আজকে বিএনপিকে জনগণ গ্রহণ করছে না কেন? কারণ আপনি যে কথা বলছেন এটা জনগণ বুঝতে পারছে এটা ভুল পথ। কারণ এতগুলো লোক মারা গেছে নির্বাচনের জন্য না, তারা কিছু ইতিবাচক কাজ দেখতে চায়, ঠিক না? এখনও কারো বিচার হয় নাই, এখনও কারো, এমনকি আপনার এই যারা চলে গেল ভারতে, তাদেরকে ফেরত আনার কোনো চেষ্টা নাই। আপনি কোনো অর্থনৈতিক নীতি কী হবে আগামী দিনে তার কোনো আলোচনা খেয়াল করেছেন আপনি? বাংলাদেশে এই বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক নীতি কী হবে? আপনি ওই যে দুর্নীতির জন্য আপনার যে ডকুমেন্টটা তৈরি করেছে অর্থনীতিবিদরা, ওটার কথা বলছে না, ওটা দুদক কমিশনে কাজে লাগতে পারে, কিন্তু বাংলাদেশের সঠিক অর্থনৈতিক পথ কী হবে তারও কোনো আলোচনা সমাজের মধ্যে নেই। বাংলাদেশের পরিবেশ রক্ষার পথ কী হবে তারও কোনো আলোচনা নেই। বাংলাদেশের যে পানিগুলো দূষিত হয়ে গেছে তাকে রক্ষা করবো করো, তারও কোনো আলোচনা নেই। বাংলাদেশের খাদ্য ব্যবস্থা রক্ষা কী করবো তারও কোনো আলোচনা নেই। তো আপনি 6 মাস চলে গেল, তার গণঅভ্যুত্থানটা করেছি কী জন্য? আমরা বললাম কী জন্য? আমরা শহীদ হয়েছি কী জন্য? এগুলো তো আমাদের জীবনে প্র্যাকটিক্যাল কোশ্চেন। আমাদের জীবিকার ব্যবস্থাটা কী হবে? আমরা চাকরি পাবো কিনা? আমরা শহরে ঠিকমতো বাঁচতে পারবো কিনা? এই যে আপনি বসে আছি ঢাকা শহরে, আমি হাঁপাচ্ছি কারণ নিঃশ্বাসটা ক্ষতিকর, এই বায়ু দূষণ আমি কী করে থামাবো? 6 মাস চলে গেলে কেন থামাতে পারবেন না? আপনি তো সিম্পলি নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন, কেন পারছেন না? পারছেন না যেহেতু আপনি সে ক্ষমতা বান একটা সরকার আপনি গঠন করেন নাই। আপনি একটা অত্যন্ত অথর্ব একটা ইউজলেস, কার্যত অর্থহীন একটা সরকার, উপদেষ্টা সরকার নিয়ে বসিয়ে রেখেছেন, একটা লোক দেখানোর জিনিস বসিয়ে রেখেছেন। এটাকে গণঅভ্যুত্থান বলে? গণঅভ্যুত্থান বলে এই ধরনের সরকার আমরা চেয়েছি? এটা তো হতে পারে না। আপনি থাকবে উইথ কমান, আপনি আদেশ দেবেন জনগণকে সঠিক পথে, সঠিক নীতিটা কি, 10 জনের সঙ্গে সমাজে কথা বলবেন এবং ব্যক্তির মধ্য দিয়ে সে আদেশটা আমরা প্রকাশ করি। ব্যক্তি তো আদেশ দেয় না, সমাজ তো আদেশ দেয়। ডক্টর ইউনূস তো সমাজের সমষ্টির আকাঙ্ক্ষাটা তিনি কী করবেন? তিনি ধারণ করবেন। সে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে তিনি কথা বলবেন। তিনি এখনকার যদি তার পুরো অ্যাটিটিউড হয় নত জানো, হ্যাঁ বিএনপি বলতেছে আমি ছেড়ে দিয়ে চলে যাব, এটা তো হলো না। এর আগে তিনি রাজনৈতিক দল করতে গিয়ে ছেড়ে দিয়ে চলে গেছেন, তো এখনও তিনি তাই করছেন। আপনার একটা ক্ষমতায়, আপনি এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে আপনি আছেন, তো আপনি তো ক্ষমতা মানলো জনগণ তো আপনার পেছনে, তো আপনি এরকম করছেন কেন? আপনাকে দেখে মনে হয় খুব দুর্বল লোক। আমি কেন আপনাকে দুর্বলতা প্রকাশ করতে হবে? আপনাকে তো ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি আমরা জীবন দিয়েছি, তো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনি দুর্বল কেন? আপনার কণ্ঠস্বর যারা আপনাকে এই ধরনের হঠকারীভাবে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এরকম কাজ আপনি করছেন কেন? আপনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী বসিয়েছেন, উনি তো যোগ্য নন, তিনি তো পারছেন না কিছু করতে। তাহলে এমন একটি লোককে দিন যে লোকটা আপনার নীতিটা বাস্তবায়িত করতে পারে। আপনি এক পুলিশের বক্তব্য দেখলাম, উনি বক্তব্য দিচ্ছেন যে আমরা
তার বক্তব্য শুনতে মনে বোধ আমরা আবার আমেরিকা আমলে ফিরে গেছে। আরে ভাই, এটা অভ্যুত্থান পরবর্তী জনগণ, তার সঙ্গে এই ভাষায় কথা বলতে পারবেন না আপনি। সে আপনার শত্রু নয়, সে তো আপনার সঙ্গে থাকার কথা, আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে কি জন্য? এটা তো খুঁজে বের করতে হবে আপনাকে। তাহলে এই যে একটা 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 অদ্ভুত একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি, এটা তো ভালো না আমাদের জন্য। তা আমি মনে করি যে সেক্ষেত্রে আমরা আশা করব আমরা সকলে বিচক্ষণ হব, আমরা সকলে যুক্তির দ্বারা চলব। আমার যদি কোনো বক্তব্য ভুল থাকে আমাকে বলবেন, আমি মেনে নেব। আমি তো এমন নয় যে এটাই আমার একমাত্র পথ, তা না। কিন্তু আমি যে প্রথম দিন থেকে যে কথা বলছি, আপনি যে তার তো কুফলটা আপনার সকলের চোখের সামনে দেখছেন। এখন একটু সকলে হুঁশিয়ার হয়ে যান। এখন আসুন আমরা একটু আলোচনা করি, আমরা আলোচনা করে একটা পথ বের করি যে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সকল বলতে আমি কিন্তু ফ্যাসিস্টদেরকে অন্তর্ভুক্ত করছি না, কারণ লড়াইটা কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে। বিএনপির মধ্যে যদি ফ্যাসিস্ট টেন্ডেন্সি থাকে তো বিএনপির বক্তব্য তো আমরা গ্রহণ করবো না। আপনাকে তো যুক্তিসঙ্গত হতে হবে, আপনি গণমুখী হতে হবে, আপনি জনগণের স্বার্থের পক্ষে দাঁড়াতে হবে। সেই যুক্তি নিয়ে আমি কথা বলুন, এবং সেই যুক্তি নিয়ে কথা বলে সেই বিএনপি যে যুক্তি নিয়ে কথা বলে, সেই বিএনপি যে জনগণের পক্ষে কথা বলে, তাকে সরকারে এখনই নিয়ে আসতে হবে। সমস্যাটা কোথায়? যে সরকার এলেই যে নির্বাচনে আসতে হবে তার তো কোনো কথা নেই। একটা দেশ গঠন করবার জন্য তো আমার দরকার নেই যে নির্বাচনের জিনটা আসে। কেন বিএনপির মধ্যে কি ভালো মানুষ নেই? বিএনপিকে দেশকে ভালোবাসা আমার কিছু নেই কেন? আপনি ইভেন সিম্বলিক্যালি যদি আপনি আজকে খেয়াল করেন, আমাদের বেগম জিয়ার পক্ষে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে, আমি লিখেছি তার পক্ষে। আপনি যদি সিম্বলিক্যালিও যদি তাকে আপনি রাখেন যে বিরোধ মীমাংসার শেষ সিদ্ধান্ত তিনি দেবেন, কিন্তু ঘরে বসে সিদ্ধান্ত দিতে পারেন। আমরা অনেকে বসে কথা বলতে পারি, তারা বলতে ঠিক আছে শেষ সিদ্ধান্ত তিনি দেবেন। আমরা যদি সমাধান করতে না পারি, এটা তো আমরা সমাধানটা পথ খুঁজতে পারি। বিএনপিতে একটা গার্ডিয়ান আপনি পেয়ে যাচ্ছেন, কতভাবে সমাধান করতে পারে। আমরা তো শুরু থেকে বলেছি যে ঠিক আছে উনি অসুস্থ, উনি পারছেন না, সব কিছু ঠিক আছে, সিম্বলিক্যালি থাকুক না। একটা রাষ্ট্র গঠনের জন্য নানান রকম পথ, নানানভাবে আর বিভিন্ন দলকে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। গণ অভ্যুত্থান তো বিএনপির নেতৃত্ব হতে পারতো, তো বিএনপি তো ভুল পথ নিয়েছে। বিএনপি ভুল পথ নিয়েছে না। আমি যখন গণ অভ্যুত্থানের কথা বলছিলাম, আপনি ভুলে গেছেন হয়তো, গণ অভ্যুত্থানের যখন কথা বলেছিলাম, ওই যে ইনসাফ কমিটির নাম মনে আছে কি আপনার? সেই ইনসাফ কমিটি যখন করছিলাম তখন কী হয়েছিল? তখন বিএনপি বলেছে ফর আমাদের বিএনপিকে ভাঙতে যায়। তা আমি তো গণ অভ্যুত্থানের কথা বলেছি, তো বিএনপিতে পারলো না, আমরা তো পারলাম। তারা বিএনপি তো আমার কথা শুনলো না। যদি শুনতাম তো বিএনপির নেতৃত্বেই গণ অভ্যুত্থান হতো, বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হতো, বিপ্লবী সরকার। তো বিএনপি যেটা ভুল করেছে সেই ভুলের তো মাসুল তাকে দিতে হবে। এখন তো তাকে নাহিদদের কাছে কি মাহফুজদের কাছে কি আসিফদের কাছে নতজানি হতে শিখতে হবে তাকে, কারণ এই তরুণরা শিখিয়েছে রাজনীতি কাকে বলে। তো বিএনপি তো আমাদের কথা শুনে নেয়, তরুণরা আমাদের কথা শুনেছে, এবং তারা ঠিক সেই পথে পদক্ষেপ নিয়েছে। এখন তারা এসে গেছে, আপনি এখন কী করেন? আর ফেলে দিবেন তাদেরকে? আপনি তাদের কথা শুনতে হবে।